আচ্ছা, যে কথা বলছি, তার মানে কি জিনিস দিয়ে তৈরি, কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো কি কি আছে তার উপরে ডিপেন্ড করে। কোনটা কি দিয়ে তৈরি সেই বিষয়টার উপর ডিপেন্ড করে। আর একটা কি না, আর একটা হচ্ছে তার মধ্যে কি ধরনের বাইন্ডিং ফোর্স আছে। দেখ, বাইন্ডিং ফোর্স আমি তোকে ডিসকাস করবো এখানে কত রকমের বাইন্ডিং ফোর্স আছে না আছে। তা একটা অ্যাটম এ বলে একটা অ্যাটম রয়েছে এবং বি বলে ধর আর একটা অ্যাটম রয়েছে, এদের মধ্যে অ্যাট্রাকশনটা কিরকম টাইপের, এই অ্যাট্রাকশনটা কিরকম, দ্যাট ইজ কল্ড বাইন্ডিং ফোর্স। একেই বলে বাইন্ডিং বাইন্ডিং ফোর্স। তো সেই বাইন্ডিং ফোর্সটা অ্যাক্টিং বিটুইন দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসের উপরে ডিপেন্ড করে। তার মানে আমরা প্রথমে যেটা বুঝতে পারলাম যে বিভিন্ন সলিডের প্রপার্টি ডিফারেন্ট হয়। তো সলিডের প্রপার্টি যে ডিফারেন্ট সেটা কিসের ওপর ডিপেন্ড করে না, সলিডের মধ্যে কি কি জিনিস আছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, কি জিনিস দিয়ে তৈরি এবং তাদের মধ্যে কি বাইন্ডিং ফোর্স মানে ফোর্স অফ অ্যাট্রাকশনের উপরে ডিপেন্ড করে। এই দুটো বিষয়ের উপরেই কিন্তু প্রপার্টিটা ডিপেন্ড করবে। কারো মেল্টিং পয়েন্ট বেশি, কারোর কম, কেউ সলেবল নয়। এসব কিসের উপর ডিপেন্ড করবে, প্রপার্টিগুলো কিসের উপর ডিপেন্ড করবে, কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস প্রথম 1 নম্বর পয়েন্ট, আর একটা কি বাইন্ডিং ফোর্স, তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স বা বাইন্ডিং ফোর্স, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। চল আগে চল। এবারে কি না দেখ, গ্যাস আর লিকুইডকে কি বলে, এক কথায় কি বলে না, তাদেরকে বলে ফ্লুইড। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। তো গ্যাস আর লিকুইডকে ফ্লুইড বলে কেন না, গ্যাস আর লিকুইড ফ্লো করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তুমি লিকুইড গড়িয়ে গড়িয়ে চলে যায়, হিল থেকে উপর থেকে জল গড়িয়ে আসে, গ্যাস তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কিন্তু সলিড কখনো যায় না। সলিড এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি না ফোর্স অ্যাপ্লাই করলে যাবে না, এমনিতে নিজের থেকে তো চলে যাবে না। কারণ সলিডগুলো হয় রিজিড, তারা হার্ড বডি, তার একটা মাস আছে, সে হার্ড বডি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে ফোর্স লাগে। তো সেই জন্য সলিডগুলোকে তার প্রপার্টি হচ্ছে রিজিড প্রপার্টি, কিন্তু লিকুইড বা গ্যাসের প্রপার্টি হচ্ছে কি ফ্লুইডিক প্রপার্টি, মানে তারা ফ্লো করতে পারে, ফ্লুইড। তো এবার দেখ, আমি তোকে কয়েকটা জিনিস বলি, কেন গ্যাস বা লিকুইড তারা ফ্লুইড কেন। এবারে এইখানে ছবিটা তুই ভালো করে দেখ, যে গ্যাস, লিকুইড, সলিড তিনটের ছবি এখানে দেওয়া রয়েছে। তুই কি দেখতে পাচ্ছিস না, দেখ যে গেসিয়াস মলিকিউল যে এখানে রয়েছে, তুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিস যে গেসিয়াস মলিকিউলসগুলো কিন্তু তার র্যান্ডম মোশনে রয়েছে। একদম বাঁ দিকের যে কন্টেনারটার ছবিতে তাতে দেখছিস যে যে পার্টিকেলসগুলো রয়েছে তারা কিন্তু অনেক র্যান্ডম মোশনে রয়েছে। মাঝখানের দেখ লিকুইড, সেখানেও কিন্তু মোশনে আছে, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছিস, মুভমেন্টটা কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে। আর দেখ ডান দিকেরটা একদম যদি তুই দেখিস তাহলে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যে সলিডটা ভাইব্রেট করছে ভিতরে ভিতরে, কিন্তু কোনো মলিকিউলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, মলিকিউলগুলো কিন্তু তার জায়গা থেকে কোনো পরিবর্তন হচ্ছে না, ওভারঅল একটা ভাইব্রেশন থাকে, ওভারঅল মলিকিউলটা ভিতরে ভিতরে ভাইব্রেট করে। কিন্তু তার মানে এই নয় যে মলিকিউলগুলো নিজস্ব জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তার মানে এর জায়গাগুলো, লিকুইড কিন্তু একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে যেতে পারে, বা সলিড একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে যেতে পারে, কিন্তু এ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু তার মুভমেন্ট হবে না। সে রিজিড বলেই এটা সম্ভব নয়। সে রিজিড মানে কি, সে একটা জায়গাতেই অ্যাট্রাকটিভ ফোর্সে আটকে থাকবে। সলিডের পার্টিকেলসগুলো কখনো কিন্তু সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে না, সে তার নিজের জায়গাকে চেঞ্জ করতে পারে না, একটা পজিশন থেকে আরেকটা জায়গায়, নিজের জায়গায় যেখানে আছে সেখানে, তুই ধর এখানে বসে আছিস, তুই এরকম ভাবে একটু নড়াচড়া করবি, যদি উঠে যদি চলে যাস এক জায়গা থেকে, তার মানে কি তুই নিজের জায়গাটা ছেড়ে চলে গেলি। সেটা অ্যাট্রাকটিভ ফোর্স যখন বেশি হয় তখন তো আর সে ছেড়ে যেতে পারে না, তখন ফোর্স লাগবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমরা সেই জন্য বলছি যে এই যে এদেরকে গেসিয়াস এবং লিকুইড, এদেরকে ফ্লুইড বলে কেন না, এরা ফ্রি টু মুভ, এরা যখন তখন কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রিলি যেতে পারে, ফ্রি টু মুভ, যাতে খুব সুবিধা যেতে পারে। কিন্তু যদি সলিড আমি বলি, সে কি না, তার দেখ কি লেখা আছে, ফিক্সড পজিশন, যে কথাগুলো বলছি সেগুলোই গুরুত্বপূর্ণ। ফিক্সড পজিশন মানে কি করবে, অনলি অসিলেট অ্যাবাউট দেয়ার মিন পজিশন,
মানে নিজের জায়গা বরাবর, নিচের ছবিটা দেখলে বুঝতে পারে নিজের জায়গা বরাবর কি হবে, একটু অসিলেশন হবে, কিন্তু তার পজিশন জায়গা চেঞ্জ করবে না। তো তাহলে লিকুইডকে ফ্লুইড বলে কেন, গ্যাসকে ফ্লুইড বলে কেন? তারা ফ্রি টু ফ্লো, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, ফ্রিলি মুভ করতে পারে। সলিডকে রিজিড বলে। কেন রিজিড বলে? না সে তার কনস্টিটিউয়েন্টগুলো যেগুলো দিয়ে তৈরি সেগুলো সবসময় কি হবে, যে ফিক্স জায়গা অকুপাই করে রাখবে, সে নিজের জায়গা ছেড়ে কিন্তু এদিক সেদিক চলে যাবে না। দ্যাটস ওয়াই দে আর নোন অ্যাজ রিজিড। রিজিড তুই কাকে বলবি? একটা লোহার তোকে রড দিয়েছে, তো হোয়াই ইট ইজ রিজিড? তুই যদি বাইরে থেকে যদি ওটাকে মারিস, তোবড়াস, এসব করিস, তাহলে কি মলিকুলগুলো ওখানে বেরিয়ে চলে যাবে? না, দ্যাট ইজ কল্ড রিজিড। ওটা ওর নিজের শেপটা বজায় রেখে দেবে, ওকেই বলে তো রিজিড। তো সলিডগুলো কিন্তু রিজিড হয় সবসময়, তার নিজের জায়গা থেকে, নিচের ভিডিওটায় তুই দেখতে পাচ্ছিস যে নিজের জায়গা থেকে পড়ে হবে। তো সলিড, লিকুইড, গ্যাস তিনটেই পাশাপাশি রাখা রয়েছে। পরিষ্কারভাবে তুই দেখতে পাচ্ছিস যে এদের মধ্যে কিন্তু মুভমেন্টের কীরকম ডিফারেন্স আছে। নিশ্চয়ই যা চোখে দেখবি সেটাই তুই বিশ্বাস করবি, তো তাতে তোর সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে সব দিক থেকে। আমি এসব ব্যাপার ফলো করি সবসময়, যে তাহলে আমরা যদি আমাদের পরীক্ষায় কোশ্চেন দেয় তাহলে শেখার কিছু পয়েন্টগুলো আমাদের জেনে রাখা দরকার। কি কি পয়েন্ট তাহলে আমরা এখন পড়ে ফেললাম? না, লিকুইডস অ্যান্ড গ্যাসেস আর কল্ড ফ্লুইড বিকজ দে আর এবিলিটি টু ফ্লো, প্রথম কথা। দ্বিতীয় কথা, দ্য ফ্লুইডিটি অফ দিস স্টেটস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট মলিকিউলস আর ফ্রি টু মুভ অ্যাবাউট। কেন ফ্লুইড? না তারা মুভ করতে পারে, ফ্রি টু মুভ। কিন্তু অন্যদিকে on the contrary constituent particles in solid কি হচ্ছে, they have fixed positions, and they can only oscillate about their mean position, নিজের জায়গা থেকে শুধুমাত্র অসিলেট করতে পারে। ইম্পর্টেন্ট কথা, this explains the rigidity of solid in crystals of solid and constituent particles are arranged in their regular pattern। সেই জন্য কি হয়, সলিডের একটা স্ট্রাকচার থাকে, রেগুলার প্যাটার্নের স্ট্রাকচার থাকে, তুমি চাইলেই বদলে দিতে পারো না, সেই স্ট্রাকচারকে চাইলেই ইধার উধার করে দিতে পারো না। এটা হচ্ছে রিজিড হওয়ার ফলেই তার স্ট্রাকচারটা থাকে। দেখ, লিকুইডে কেন স্ট্রাকচার থাকবে? লিকুইড তো রিজিড নয়, আজকে যে অবস্থায় রয়েছে মলিকিউলগুলো সে তো জায়গা চেঞ্জ করে ফেলছে, তো জায়গা চেঞ্জ করে ফেললে তো আর স্ট্রাকচার হবে না। তুই অনেকগুলো বইকে তুই ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছিস, দ্যাট ইজ কল্ড স্ট্রাকচার। তুমি যদি বইগুলোকে সরিয়ে যদি এলোমেলো করে রাখো তো সেটা স্ট্রাকচার হলো না। তো ওয়েল অ্যারেঞ্জমেন্ট বা রেগুলার স্ট্রাকচার হওয়ার পিছনে কিন্তু এটাই গুরুত্বপূর্ণ বিষয়। তো বোঝা গেছে তাহলে কেন সলিড রিজিড আর কেন লিকুইড বা গ্যাস কেন তারা ফ্লুইড। পরিষ্কার? যেখানে বুঝতে পারবি না দিয়া তোকে বলছে, বলবি নিশ্চয়ই, একদম কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, তাহলে এই যে রিজিড হওয়ার ফলে সলিডের কিছু কিছু প্রপার্টি চলে আসবে। কি কি প্রপার্টি? না, রিজিড হওয়ার ফলে সলিড কি হবে, না তার একটা ডেফিনিট শেপ থাকবে। রিজিড হলেই তো কি হবে, সে তো তার জায়গা মতোই রয়েছে, তার মানে শেপ থাকবে। আর কি না, তার ডেফিনিট ভলিউম থাকবে, একটা জায়গা অকুপাই করে রাখবে। তো সলিড যেহেতু সে ফিক্সড পজিশনে মলিকিউলগুলো রয়েছে, তাই তার একটা ডেফিনিট শেপও থাকবে, তার একটা ডেফিনিট ভলিউমও থাকবে। একদম সিম্পল ব্যাপার, একদম ইজি ব্যাপার, যে সলিড যেহেতু রিজিড তাই রিজিডের ফলে কিন্তু এই প্রপার্টিগুলো সে শো করছে। ডিউ টু রিজিডিটি এই শেপস অ্যান্ড ডেফিনিট ভলিউম এই প্রপার্টিগুলো সে শো করছে। এবার দেখ, চলে আয় কি না, আমরা তো নর্মালি ম্যাটারকে সলিড, লিকুইড, গ্যাস এভাবেই ক্লাসিফাই করেছি, এটা তো আর নতুন কোনো কথা না, এটা তো আমরা বরাবর পড়ে এসেছি যে সলিড, লিকুইড, গ্যাসকে আমরা এই তিনটে ভাগেই ক্লাসিফাই করে থাকি। এখন দেখ যে একটা সলিড, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবারে দেখ তোকে ভালো করে বুঝতে হবে, একটা সলিড বা লিকুইড বা গ্যাস কি অবস্থায় থাকবে। দেখ আমার কথাটা বোঝার চেষ্টা কর, কিছু কিছু আছে তারা গ্যাস, কিছু কিছু আছে তারা লিকুইড, কিছু কিছু আছে তারা সলিড। কিন্তু ব্যাপারটা এরকম নয় যে যে লিকুইড আছে সে গ্যাসিয়াস অবস্থায় থাকতে পারে না, বা লিকুইড থাকতে, যে সলিড হয় ওয়াটার, সে তো ওয়াটার লিকুইড ফর্মে থাকতে পারে, সে তো আইস ফর্মেও থাকতে পারে, ওয়াটার ভেপারও ফর্মে থাকতে পারে। তাহলে একটা পার্টিকুলার ম্যাটার সে সলিড স্টেটে থাকবে না লিকুইড স্টেটে থাকবে না গ্যাসিয়াস স্টেটে থাকবে, সেটা আবার কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বোঝার চেষ্টা কর। দেখ,
এখানে সেকেন্ড পয়েন্টটা কি লেখা আছে, বাট whether a substance exists as solid or liquid or a gas, that depends on the net effect of two main opposing factor. এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমরা পড়তে চলেছি, যে সে কি অবস্থায় থাকবে সেটা বুঝতে গেলে তোকে দুটো ফ্যাক্টর জানতে হবে। দুটো ফ্যাক্টর যদি তুই ভালো করে জানতে পারিস তাহলে সেখান থেকে তুই বলে দিতে পারবি যে ও সলিড অবস্থায় থাকতে পারে নাকি লিকুইড অবস্থায় নাকি গ্যাসিয়াস অবস্থায়। কারণ যে কোনো সলিড, লিকুইড, গ্যাস যাই হোক না কেন, সে একটা স্টেট থেকে আর একটা স্টেটে যেতেই পারে। তুমি ব্রোমিন লিকুইড আছে, তুমি তাকে আরো ঠান্ডা করে প্রেসার দিয়ে এইসব করে আমরা সেগুলো পড়বো, তো তাকে সলিড বানিয়ে যেতে পারে, গ্যাসও বানানো যেতে পারে। আইসটাই তো কমন এক্সাম্পল, যে আইসকে তুমি লিকুইড করতে পারো, ওয়াটার পেপার করতে পারো, সব করতে পারো। কিন্তু কি পরিস্থিতিতে কি ফ্যাক্টরগুলো সেখানে আছে ভালো করে চল আমরা দেখি। যে এই অপোজিং ফ্যাক্টরটা হচ্ছে কি, প্রথম একটা ফ্যাক্টর, সেটার নাম হচ্ছে কি ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স। ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স মানে ওখানে যে পার্টিকেলসগুলো আছে যেগুলো দিয়ে তৈরি, তাদের মধ্যে কি অ্যাট্রাকশন, এটা একটা জরুরি ব্যাপার। আর কি না, আরেকটা কি, একটা ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স, আর একটা হচ্ছে কি থার্মাল এনার্জি। কতখানি ওখানে থার্মাল এনার্জি আছে, চল এই দুটো জিনিস ভালো করে বোঝা যাক আগে, কারণ এই দুটো জিনিস মাথায় ঢুকছে না। ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স কীরকম, থার্মাল এনার্জি কীরকম, দুটোর মধ্যে রিলেশনশিপ কীরকম, একেবারেই মাথাতে ঢুকছে না। শুধু এটুকু বুঝতে পেরেছি যে একটা সাবস্ট্যান্স বা ম্যাটার, সে সলিড বা লিকুইড বা গ্যাস কোনটা থাকবে সেটা এই দুটো বিষয়ের উপরে ডিপেন্ড করে, এছাড়া আমার কিছু মাথায় ঢুকছে না, এইটুকু বুঝতে পেরেছি। এবারে দেখ যে আমি তোকে পরপর আস্তে আস্তে তোকে বলছি যে এখানে অনেকগুলো ছবি আছে। তুই প্রথমে দেখ যে থার্মাল এনার্জি কোণের যে ছবিটা তুই দেখতে পাচ্ছিস, কি না, তুই যখন কোনো জায়গায় হিট দেয়া হয়, থার্মাল এনার্জিটা কি, হিট দিলে কি হয় আগে ভাব, যে তুই এখানে হিট দিয়েছিস, হিট দিলে কি হবে, আস্তে আস্তে কি হবে, হিট দিলে আস্তে আস্তে পরিষ্কারভাবে টেম্পারেচার তার কি হবে, ইনক্রিজ করবে। টেম্পারেচার ইনক্রিজ করবে মানে দেখ, থার্মাল এনার্জি বলতে আমরা কি বোঝাচ্ছি না, থার্মাল এনার্জি ইজ দ্য এনার্জি পজেসড বাই দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস ডিউ টু টেম্পারেচার। টেম্পারেচারের জন্য যেটা হয় সেটাই হচ্ছে কি না থার্মাল এনার্জি। যেই তুমি হিট দিলে মলিকুলগুলো কিন্তু পরপর এরকমভাবে দৌড়দৌড়ি করতে শুরু করে দেবে টেম্পারেচারের জন্য। আর একটা কি ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স। ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্সটা কি, কোণের দিকের, বাঁ দিকের কোণের দিকের ছবিটা দেখ, বাঁ দিকের কোণের দিকের ছবিটা দেখছিস কি না, ওই যে পার্টিকেলসগুলো তাদের মধ্যে অ্যাট্রাক্ট করছে, টানছে, দেখ টেনে কাছাকাছি নিয়ে চলে আসছে। তাহলে দুটো ফোর্স কিন্তু দু রকমের। থার্মাল এনার্জি কি করছে, হিট দিলে মলিকুলগুলো সব কি করছে, দূরে দূরে চলে যাচ্ছে। আর ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স কি করছে, মলিকুলগুলোকে দেখ, ছবিতে দেখলে বুঝতে পারবি যে সব পার্টিকেল সবাইকে বাইন্ড করার চেষ্টা করছে। তার মানে কি না, এবারে বাঁ দিকের নিচের ছবিটায় দেখ, যখন ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্সটা, যখন থার্মাল এনার্জি, এই দুটো ভ্যালু, রেড কালার যেটা বাড়ছে সেটা কি অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ছে, অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু থার্মাল এনার্জি কম। অ্যাট্রাকটিভ ফোর্স বাড়লে কি হবে, দেখ আস্তে 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 ওটা কি হয়ে যাচ্ছে, সলিড হয়ে গেল। দেখ অ্যাট্রাকটিভ ফোর্স বাড়লো, সলিড হয়ে গেল। থার্মাল এনার্জি কিন্তু কম আছে, ব্লুটা কম, রেডটা বেশি, পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু যদি অন্যটা হয়, এবার দেখ এখানে কি রেডটা কম, ব্লুটা বেশি, মানে থার্মাল এনার্জি বেশি, তখন কি দেখ মলিকুলগুলো দৌড়দৌড়ি করছে, মানে কি এটা গ্যাস, এটা গ্যাসিয়াস স্টেট। এবারে যখন দুটো কাছাকাছি হয়ে যাবে, দেখ এটা বাড়ছে ওটা কমছে, দেখ কাছাকাছি, হ্যাঁ মোর অর লেস ইকুয়াল, এই অবস্থায় কি অল্প অল্প মুভমেন্ট হচ্ছে, অল্প অল্প মুভমেন্ট, তাহলে সেটা কি লিকুইড স্টেট। আর যখন কিনা থার্মাল এনার্জিটা খুবই কম, এই দেখ অ্যাট্রাকটিভ ফোর্সটা, রেটটা কতখানি বেড়ে যাচ্ছে, দেখ রেটটা আমরা বাড়িয়ে দিচ্ছি, তখন এটা সলিড। তাহলে ব্যাপারটা পরিষ্কার বোঝা গেছে কিনা, সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার। থার্মাল এনার্জি যত বাড়বে তত মলিকুলগুলো দূরে দূরে যাওয়ার চেষ্টা করবে।
অ্যাট্রাকটিভ ফোর্সটা যত বাড়বে তত মলিকুলগুলো কাছাকাছি আসার চেষ্টা করবে। তো দেখ, কমন সেন্সের ব্যাপার যে আমরা যখন আইস কন্ডিশনে থাকি তখন তো ঠান্ডা, তখন তাহলে কোনটা বেশি, থার্মাল এনার্জি বেশি নাকি বাইন্ডিং ফোর্স বেশি? এক্স্যাক্টলি, সেই জন্য আইসটা কি অবস্থায় থাকে, সলিড। যখন আমরা হিট দিচ্ছি কি হচ্ছে, থার্মাল এনার্জি আস্তে আস্তে বাড়ছে, মলিকুলসগুলো দূরে যাচ্ছে, লিকুইড আরো হিট দাও, থার্মাল এনার্জি আরো বেশি হয়ে যাচ্ছে এবং বাইন্ডিং এনার্জি চাইতে অনেক বেশি, গ্যাস। একদম ইজি ব্যাপার, বইতে এসব ডিসকাস করা রয়েছে, অনেক কথাবার্তা বলে ডিসকাস করা রয়েছে, আমি সব প্রসঙ্গে যেতে চাইছি না। আমি তোকে বলছি যে জিনিসটা তুই ফিল করতে পারছিস কিনা, বুঝতে পারছিস কিনা, তাহলে তুই এখান থেকে পড়ে যখন বেরোবি দেখবি তোর আর পড়ার ডেফিনেটলি দরকার পড়বে না, কোনো পড়ার প্রয়োজন বোধ করবি না তুই। তারপরে তোকে একবার নোটসটা দিয়ে দেবো, একবার জাস্ট রিডিং করবি, দেখবি যে একদম রেডি হয়ে যাবে। কিন্তু জিনিসটা যখন তুই পড়ছিস টোটাল ব্যাপারটা তুই বোঝার চেষ্টা কর, যে যেটা তুই পড়ছিস সেটা তুই 100% বুঝতে পারছিস কিনা, সামান্যতম যদি অসুবিধা থাকে তাহলে বলবি। তাহলে আমরা এখানে কোণের দিকে একটা কথা লেখা রয়েছে, দেখ, থার্মাল এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে টেম্পারেচার বাড়ালে থার্মাল এনার্জি বাড়ে। সেই জন্য যত আমরা হিট দিই তত কি হয় না, লিকুইড, গ্যাস এইসবের দিকে যায়, আর যত ঠান্ডা করি তত কি হয়, থার্মাল এনার্জি কমে যায় এবং তত সলিডের দিকে যায়। বোঝা গেছে? চল, তো এই ব্যাপারটা বোঝা গেল যে আমি তোকে যেটা আগে যে জিনিসটা বলছিলাম, যে জিনিসটা আমি তোকে বলেছি যে ওয়েদার, এই লাইনটা আমি তোকে ব্যাখ্যা করলাম, ওয়েদার এ সাবস্ট্যান্স উইল এক্সিস্ট অ্যাজ সলিড অর লিকুইড অর এ গ্যাস, দ্যাট ডিপেন্ডস অন দ্য নেট এফেক্ট অফ টু মেন অপোজিং ফ্যাক্টর। এখন কিন্তু এটা পরিষ্কার, দুটো অপোজিং ফ্যাক্টর, একটা হচ্ছে থার্মাল এনার্জি, একটা হচ্ছে বাইন্ডিং ফোর্স, দুটো অপোজিট, একটা যা করতে চাইছে আর একটা তার উল্টো দিকে যাচ্ছে, একটা বলছে মলিকুলগুলো দূরে দূরে যাও, আর একটা বলছে মলিকুলগুলো কাছাকাছি চলে এসো। তো এই যে দুটো এফেক্টের যে নেট, যেটা বেশি প্রিডমিনেন্ট হবে সেদিকেই যাবে, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার, যে কোন স্টেটে থাকবে সেটা আমি তোকে বোঝালাম। তাহলে কি কথাবার্তায় যদি তুই পড়তে চাস তাহলে সেখানে একবার আমি লিখে দিয়েছি, দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন দ্য পার্টিকেল দ্যাট ইজ ইন্টারমলিকুলার, ইন্টার অ্যাটমিক বা ইন্টার আয়নিক। ইন্টারমলিকুলার মানে কি, মলিকুলের মধ্যে, তার একটা কার্বন ডাই অক্সাইড, একটা কার্বন ডাই অক্সাইড অ্যাট্রাকশন, তখন আমি তাকে কি বলবো, ইন্টারমলিকুলার। ইন্টার অ্যাটমিক, ধর একটা সোডিয়াম অ্যাটম তার সাথে সোডিয়াম অ্যাটম, তাকে বলবো কি, ইন্টার অ্যাটমিক। ইন্টার আয়নিক, ধর সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, যেমন থাকবে সে অনুযায়ী, উইল টেন্ড টু কিপ মলিকিউল ক্লোজার। এই যে অ্যাট্রাকটিভ ফোর্সটা সবসময় কি করে, মলিকিউলগুলোকে কাছাকাছি টেনে আনতে চেষ্টা করে। আর কি, থার্মাল এনার্জি, থার্মাল এনার্জি কি করার চেষ্টা করে, সেকেন্ড, দ্য থার্মাল এনার্জি হুইচ কিপ দেম অ্যাপার্ট বাই মেকিং দেম মুভ ফাস্টার। থার্মাল এনার্জি ওদেরকে দূরে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটাই তো ঘটনা, এই তো দুটো অপোজিং ফ্যাক্টরস। তো এই দুটো ফ্যাক্টর যখন সাফিসিয়েন্টলি লো টেম্পারেচার, যখন খুব লো টেম্পারেচার থাকে কি হয়, থার্মাল এনার্জি অটোমেটিক্যালি কি থাকবে, লো থাকবে। ইন্টারমলিকুলার ফোর্স বাইন্ড দেম সো ক্লোজ দ্যাট দে ক্লিং টু ওয়ান অ্যানাদার অ্যান্ড অকুপাইড দ্য ফিক্সড পজিশন, তখনই কিন্তু সলিড স্টেটে, তাহলে লো টেম্পারেচারে সলিড হবে। তাহলে যখন তুই টেম্পারেচার যেই বাড়াবি সঙ্গে সঙ্গে লিকুইড বা গ্যাস ইত্যাদি হয়ে যাবে। তো এবারে আমরা চলে আসছি কি, যখনই আমরা সলিড পড়তে যাব তখন তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমরা পড়তে পড়তে এক্সপ্লেন করব। কি কি ক্যারেক্টারিস্টিক্স, দেখ 5টা এখানে লেখা রয়েছে, তুই প্রত্যেকটা পড়লেই বুঝতে পারবি, কোনো অসুবিধার কিছু হবে না। প্রথম কথা হচ্ছে তাদের ডেফিনিট মাস থাকবে। ডেফিনিট মাস সকলেরই থাকে, ম্যাটার মাত্রই তার ডেফিনিট মাস থাকবে, তার ভলিউম থাকবে, তার একটা শেপও থাকবে, শেপটা কিন্তু সলিডের স্পেশাল। ইন্টারমলিকুলার ডিস্ট্যান্সেস আর শর্ট। ইন্টারমলিকুলার ডিস্ট্যান্স মানে একটা মলিকুল এ বলে আর এখানে আর একটা এ বলে রয়েছে, এদের মধ্যে কিন্তু ডিস্ট্যান্সটা কম থাকবে। যদি সলিড হয় তাহলে ডিস্ট্যান্সটা তাদের মধ্যে কম থাকবে, সেই জন্যই তারা গায়ে গায়ে আটকে থাকবে। কিন্তু ইন্টারমলিকুলার ফোর্সেস, ইন্টারমলিকুলার ফোর্স কাছাকাছি থাকলে ফোর্স অফ অ্যাট্রাকশন নিশ্চয়ই বেশি হবে। দেয়ার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কি দিয়ে তৈরি, অ্যাটম দিয়ে তৈরি নাকি মলিকুল দিয়ে তৈরি নাকি আয়ন দিয়ে তৈরি, হ্যাভ ফিক্সড পজিশন অ্যান্ড ক্যান অনলি অসিলেট অ্যাবাউট দেয়ার মেইন পজিশন, আগেই বলেছি। আর দে আর ইনকম্প্রেসিবল অ্যান্ড রিজিড। ইনকম্প্রেসিবল মানে তুমি এটাকে কম্প্রেস করে ছোট করতে পারবে না, ছোট জায়গার মধ্যে নিয়ে চলে আসতে পারবে না।
গ্যাসকে তুমি কম্প্রেস করে তুমি নিয়ে চলে আসতে পারো, অল্প জায়গার মধ্যে প্রেশার দিয়ে কম্প্রেস করতে পারো। কিন্তু সলিডকে তো করা যাবে না, সলিডকে কি করে করবে তুমি কম্প্রেস? ইভেন লিকুইডকেও করা যায় না, কম্প্রেস করা যায় না। তো দিজ আর সাম ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ অফ সলিড স্টেট। সলিড স্টেটের এগুলোই হচ্ছে প্রপার্টি। ডেফিনেট মাস থাকবে, ভলিউম থাকবে, তার শেপ থাকবে, ইন্টারমলিকুলার ডিস্টেন্সগুলো শর্ট হবে, ইন্টারমলিকুলার ফোর্সগুলো স্ট্রং হবে, এবং কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, অ্যাটমস, মলিকুলস বা আয়ন্স যাই দিয়েই তৈরি হবে মানে সলিড, তারা কিন্তু তাদের যে নিজস্ব পজিশন, সেই পজিশন থেকে কিন্তু তারা শুধু অসিলেট করবে, নিজস্ব পজিশন থেকে এদিক সেদিক সরে যাবে না, অ্যান্ড দে আর ইনকম্প্রেসেবল হবে এবং রিজিডও হবে। ব্যাস, এগুলো হচ্ছে সলিডের প্রপার্টি, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। এবার দেখ, সলিড আমরা ক্লাসিফিকেশন করবো। সলিড কত রকমের হবে? সলিড বললেই শুধু সলিড বললে হবে না, তার ডিফারেন্ট টাইপ আছে। যেরকম আমরা যদি ডায়মন্ডকে দেখি সেটা এক রকমের লাগে, আবার কাঁচকে দেখলে সেটা আর এক রকমের লাগে। তাহলে দেখতে কিন্তু সব সলিড একই রকমের নয়। আবার স্ট্রাকচারের পয়েন্ট অফ ভিউ থেকে সলিডগুলো ডিফারেন্ট টাইপের হয়। তো আমরা যখন সলিডকে ক্লাসিফিকেশন করব তখন দেখব যে বিভিন্ন রকমভাবে আমি ক্লাসিফিকেশন করব। কখনো অ্যাট্রাকটিভ ফোর্সের উপরে, কখনো কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসের উপরে, ইত্যাদি ভাবে আমরা করব। তো প্রথমে আমরা ধর, যদি তুই এদের ডায়মন্ডের ভিতরকার ব্যাপার যদি চিন্তা করে দেখিস, যে ভিতরকার মলিকিউলগুলো কিরকম ভাবে রয়েছে, বা গ্লাসের ভিতরকার মলিকিউলগুলো কিরকম ভাবে রয়েছে, তো দেখে একটা, আমরা কিছু কেমিস্ট্রি পড়িনি, সলিড স্টেট পড়িনি, জাস্ট এটা দেখে কি মনে হয়? দেখে মনে হয় যে ডায়মন্ডের যে পার্টিকেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা রেগুলার অ্যারেঞ্জমেন্টে রয়েছে, একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে রিপিটেশন, পরপর একটা পোর্শন দেখলে মনে হয় যে ওই পোর্শনটারই যেন রিপিট হয়ে গেছে। কিন্তু গ্লাসের স্ট্রাকচারটা দেখলে কি মনে হচ্ছে? যে না, কোথাও এক রকমের, আবার একটু জায়গায় আবার একটু আলাদা হয়ে গেছে, সামান্য একই আছে, আবার একটু আলাদা। একটা কোনো জিনিসের একটা রিপিটেশন হয়েছে এরকম মনে হচ্ছে না, বরঞ্চ মনে হচ্ছে যে একটু আলাদা টাইপের হয়েছে। তো এই স্ট্রাকচারাল চেঞ্জ যেটা, সেটাই কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা এই স্ট্রাকচারাল চেঞ্জের ওপরে বেস করে সলিডকে কি করি না, সলিডের স্ট্রাকচারে কখনো কখনো এই নামটাকে কি বলা হয় না, এটা যখন অ্যারেঞ্জড ইন রেগুলার ফ্যাশন, যেখানে কি অর্ডারলি ফ্যাশন। অর্ডারলি ফ্যাশন মানে কি? মানে হচ্ছে সেখানে কিন্তু দেখ, এইখানটায় একটা ব্লু রঙের রয়েছে, তার যতখানি ডিস্টেন্স আমি যাব তারপরেই একটা ব্লু পাচ্ছি, আবার যতখানি ডিস্টেন্স পাবো আবার একটা ব্লু পাচ্ছি। এই যে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট, অর্ডারলি ফ্যাশন। অর্ডারলি ফ্যাশন মানে কি? অর্ডার মানে হচ্ছে যে যেমনটা এক জায়গায় হয়েছিল সেই রকমই। সব ছেলেমেয়েরা হয়তো একটা লাইন করে দাঁড়িয়ে রয়েছে, তো সবাই একই রকম ভাবে দাঁড়িয়েছে, একই ডিস্টেন্সে সব মেনটেন করে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। স্কুলে হয়তো প্রেয়ার হলে, অ্যাসেম্বলিতে সবাই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু যদি আমাদের যখন রিসেস টাইম হচ্ছে, যখন টিফিন হচ্ছে, তখন স্টুডেন্টরা কিরকম ভাবে রয়েছে চিন্তা করে দেখ। এই ঘর থেকে বেরোচ্ছে, ওই ঘরে রয়েছে, জাস্ট কোনো অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট নেই। তাহলে তাকে আমরা কি বলবো না, ডিসঅর্গানাইজড। সেটা কোনো অর্গানাইজড ওয়েতে নয়, সেটা ডিসঅর্গানাইজড। তো গ্লাসের স্ট্রাকচার ডিসঅর্গানাইজড, বাট ডায়মন্ড ইট ইজ অর্ডারলি ফ্যাশন আর অর্গানাইজড ফ্যাশন। তো এই অর্ডারলি ফ্যাশন বা ডিসঅর্গানাইজড ফ্যাশন, এই সমস্ত ব্যাপারগুলো যখনই আমরা পড়তে যাই তখনই কিন্তু আমরা এই সলিডকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি, একটাকে বলছি বাঁ দিকেরটা কি, ক্রিস্টালাইন সলিড তাদেরকে বলে। ক্রিস্টালাইন সলিড মানে কি? যেখানে যে পার্টিকেল দিয়ে তৈরি তারা একটা রেগুলার অর্ডারলি ফ্যাশনে থাকবে। এছাড়াও আরো অনেক কন্ডিশন আছে, কিন্তু মিনিমাম ফার্স্ট কন্ডিশনটা আমি তোকে বলছি। এখনই আমি তোকে আরো কন্ডিশন বলবো। ক্রিস্টালাইন সলিড মানে হচ্ছে সেখানে রেগুলার অর্ডারলি অ্যারেঞ্জমেন্টে থাকবে, সব মলিকিউলগুলো
তারা একটা সার্টিন ডিস্ট্যান্সে ইকুয়াল ডিস্ট্যান্স মেনটেন করবে এবং যেরকম অ্যাটম যেরকম যার পরে থাকার কথা সেরকম এক ওয়েল অর্গানাইজ থাকবে। কিন্তু তার সাথে সাথে আরও একটা টাইপের সলিড রয়েছে, তাকে আমরা কি বলছি? অ্যামরফাস সলিড। অ্যামরফাস সলিডটা কীরকম না, সেখানে কিন্তু পার্টিকেলসগুলো কমপ্লিটলি ডিসঅর্গানাইজড। এখানে এই পোর্শনটা যদি তুই দেখিস তাহলে এরকম ধরনের এখানটা দেখা যাচ্ছে বটে, কিন্তু সেটাই আবার সব জায়গায় যে ইকুয়ালি ওরকমভাবে যে অর্গানাইজড হয়েছে সেরকম নয়, কোথাও কোথাও ওরকম হয়েছে, আবার এদিকেও একটা এরকম টাইপের দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আবার অদ্ভুত টাইপের একটা অন্য টাইপের এরকম টাইপের দেখা যাচ্ছে। তো কোনো সিস্টেম মেনে বা রেগুলার কোনো মেনে কিন্তু এই জিনিসগুলো হয়নি। যাদের ক্ষেত্রে পার্টিকেলসগুলো ডিসঅর্গানাইজড ফর্মে থাকবে তাদেরকে আমরা বলবো কি? অ্যামরফাস সলিড। গ্লাস একটা অ্যামরফাস সলিডের এক্সাম্পল। কিন্তু ক্রিস্টালাইন সলিডের এক্সাম্পল ডায়মন্ড। ডায়মন্ডে সব পার্টিকেলসগুলো ওয়েল অ্যারেঞ্জমেন্টে থাকে, অর্ডারলি ফ্যাশনে থাকে, কিন্তু গ্লাসে তা থাকে না। তাই আমরা সলিডকে আপাতত তাদের অ্যারেঞ্জমেন্টের উপর বেস করে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে কি ক্রিস্টালাইন সলিড, আর একটা হচ্ছে কি অ্যামরফাস সলিড। এই ক্রিস্টালাইন এবং অ্যামরফাস সলিডের ক্ষেত্রে প্রথমে আমরা ক্রিস্টালাইন সলিডের আরও বিষয়গুলোকে ডিটেলে জানতে চাইছি। তো প্রথমে আমরা ক্রিস্টালাইন সলিডের কি কি প্রপার্টি রয়েছে, কিরকম কিরকম হলে ক্রিস্টালাইন সলিড হবে, চল সেটা দেখি। কি বলছে না, ক্রিস্টালাইন সলিডের মধ্যে যে পার্টিকেলস থাকবে সেটা অ্যাটম হতে পারে, অ্যাটম দিয়ে কোনো সলিড তৈরি হতে পারে, বা আয়ন দিয়ে তৈরি হতে পারে, বা মলিকুল দিয়ে তৈরি হতে পারে, যা খুশি। এর মানে কি? ধর আইস, আইস তো ওয়াটার মলিকিউল দিয়ে তৈরি। ধর আয়রন, সে তো আয়রন অ্যাটম দিয়ে তৈরি। ধর সোডিয়াম ক্লোরাইড, সে তো আয়ন দিয়ে তৈরি, Na+Cl-। তো সলিড সেই জন্য কি দিয়ে তৈরি হবে সেটা সলিডের উপর ডিপেন্ড করবে। সে মলিকিউল দিয়ে তৈরি হতে পারে, সে অ্যাটম দিয়ে তৈরি হতে পারে, আয়ন দিয়ে তৈরি হতে পারে। কি বলছে? আর রেগুলারলি অ্যারেঞ্জড। রেগুলারলি অ্যারেঞ্জড মানে কি? মানে একই রকম ভাবে অ্যারেঞ্জ থাকবে, ইন এ ডেফিনিট প্যাটার্ন। ইন এ ডেফিনিট প্যাটার্ন, একটা প্যাটার্নই মেনটেন হবে। তারপরে লাস্টে খুব গুরুত্বপূর্ণ কথা, লং রেঞ্জ। লং রেঞ্জ মানে কি? দেখ, এই দিকের যে ঘটনাটা ঘটেছে সেটা যদি এই প্রান্তে যদি চলে আসিস তাহলেও তুই দেখতে পাবি যে একই জিনিসের রিপিটেশন হয়েছে। এমনটা নয় যে কিছু জায়গা মিলেছে আবার পরের জায়গাটা আবার আলাদা হয়ে গেছে, এমনটা নয়। এটা একেবারে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একদম লং রেঞ্জ। একটা সলিড যদি অনেক বড় হয় তাহলে এরকম ভাবাটার কোনো কারণ নেই, ও আচ্ছা খানিকটা মিলেছে তারপরে হয়তো উল্টো পাল্টা আছে, না। লং রেঞ্জ এই প্যাটার্নটা পুরো ক্রিস্টালটা জুড়ে, পুরো সলিডটা জুড়ে এরকম থাকে। তাহলে বোঝা গেছে, ইন ক্রিস্টালাইন সলিড, এ ধরনের সলিডে constituent particles such as atoms, ions and molecules are regularly arranged in a definite pattern for long range. ডেফিনিট প্যাটার্নে থাকবেই, লং রেঞ্জে থাকবে, মানে পুরো এন্টার জায়গাটা জুড়েই কিন্তু তার রিপিটেশনটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সলিডটার একটা প্রান্ত থেকে আমি অন্য প্রান্ত পর্যন্ত চলে যাই। লং রেঞ্জ এটাকে বলে। এক্ষুনি আমি তোকে বোঝাবো শর্ট রেঞ্জ, তখনই তুই পার্থক্যটা বুঝতে পারবি। সলিডের ক্ষেত্রে তার মানে যেটা ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে আমরা দেখছি যে কি না, রেগুলার প্যাটার্ন। কি বলছি? অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টিকেল হুইচ রিপিটস ইটসেলফ। এখানে কি? রিপিটস ইটসেলফ পিরিয়ডিক্যালি ওভার দ্য এন্টায়ার ক্রিস্টাল। পুরো ক্রিস্টালটা জুড়েই কিন্তু এর কি পিরিয়ডিক্যালি মানে কি একই রকম। সিম্পল পেন্ডুলাম, একই রাস্তা বরাবর, এদিকেও পেন্ডুলামটা দুলছে আবার এদিকেও যাচ্ছে, একই রাস্তা এরকম দুলতে দুলতে আবার এদিকে ঘুরে যাচ্ছে। পিরিয়ডিক মোশন সেটাকেই বলে। পিরিয়ডিক ব্যাপারটা সেটাই যে একই জিনিস বারবার চলে আসছে, এবং ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে এটা হয়। তাহলে ক্রিস্টালাইন সলিডে আমরা কি বলতে চাইছি না, ক্রিস্টালাইন সলিডস আর usually consist of large number of small crystals
ইচ অফ দেম হ্যাভিং ডেফিনেট ক্যারেক্টারিস্টিক্স জিওমেট্রিক্যাল শেপ। দ্বিতীয় কথা হচ্ছে অ্যারেঞ্জমেন্টস অফ পার্টিকেলস ইজ অর্ডার্ড, লং রেঞ্জ অর্ডার, এবং এন্টায়ার ক্রিস্টাল, পুরো ক্রিস্টালটা জুড়েই কিন্তু এই জিনিসটা থাকবে। সোডিয়াম ক্লোরাইড, যেরকম এক্সাম্পল দিচ্ছি সোডিয়াম ক্লোরাইড, কোয়ার্চ আর টিপিক্যাল এক্সাম্পল অফ ক্রিস্টালাইন সলিড। কোয়ার্চ, কাঁচ, তো এগুলো হচ্ছে ক্রিস্টালাইন সলিডের এক্সাম্পল। এবার চল আমরা ক্রিস্টালাইন সলিডের যে এক্সাম্পল দেখে নিই চোখে। সোডিয়াম ক্লোরাইড, নুন দেখেছিস, ডায়মন্ড দেখেছিস, সলিড আয়োডিন সেটাও একটা ক্রিস্টালাইন সলিড, কোয়ার্চ কাঁচ দেখতে পাচ্ছিস, গোল্ড ইভিন যে কোনো মেটাল সেগুলোও কিন্তু ক্রিস্টালাইন সলিড। তাহলে ছবিগুলোও দেখতে পেলি এবং ক্রিস্টালাইন সলিড কাকে বলে না বলে সেটা বুঝতে পারি। চল আমরা এবারে দেখি যে আরেকটা দিক, সেটা হচ্ছে কি অ্যামরফাস সলিড। অ্যামরফাস সলিডে কি হচ্ছে অলরেডি তুই পড়েছিস যে অ্যামরফাস সলিড নট ইন অ্যান অর্ডারলি ফ্যাশন। সেখানে কি না, সেখানে কিন্তু পার্টিকেলসগুলো একটা অর্ডারলি ওয়েতে সাজানো নেই, কিছুটা কিছুটা হয়তো একই টাইপের একটু মনে হচ্ছে, কিন্তু সেটা আবার পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেছে, অর্ডারলি ফ্যাশনে থাকবে না। যেরকম আমি তোকে যদি দেখাই তাহলে তুই দেখতে পাবি যে উপরের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের কয়েকটা জায়গায় দেখ দে টাইনি অর্ডারলি অ্যারেঞ্জড পোর্শন ইন বিটুইন নন অর্ডারলি স্ট্রাকচার। মানে কি কিছু কিছু নন অর্ডারলি জায়গার মাঝখানে এই জায়গাটা একটু মনে হচ্ছে একই রকমের, এই জায়গাটা মনে হচ্ছে একই রকমের, এইখানটা একটা একই টাইপের। তো বিভিন্ন জায়গায় ডিসঅর্ডারনেস রয়েছে, কিন্তু ডিসঅর্ডারনেসের মাঝে মাঝেও কোথাও চাইলে তুই বের করতে পারিস যে কিছু কিছু একটা অর্ডার রয়েছে। কারণ একেবারেই যদি পুরো ডিসঅর্ডারনেস চলে আসতো তাহলে ওটা সলিড থাকতো না, ওটা লিকুইডের দিকে চলে যেত। কথা বুঝতে পারছি? কিছুটা এগুলো ভাবতে হবে তোকে যে এটা অর্ডারলি, এটা একেবারেই অর্ডারলি না। ওখানে কি না কিছু কিছু জায়গায় চেষ্টা করেছে যে অর্ডারলি ফ্যাশন আসার ক্ষেত্রে, কিন্তু তবুও পুরো ব্যাপারটা মেনটেন হয়নি। ক্রিস্টালাইনের সাথে এটার একটা বড় ডিফারেন্স, কারণ আমাদের পরীক্ষায় ক্রিস্টালাইন এবং অ্যামরফাস সলিডের মধ্যে ডিফারেন্স লিখতে দেয়, তো ডিফারেন্সে কিন্তু আমরা এই ব্যাপারগুলো চলে আসবো। তো তাহলে দেখতে পাচ্ছিস যে অর্ডারলি ফ্যাশনে নেই, এবং ওভারঅল যদি অ্যারেঞ্জমেন্টের কথা বলি তাহলে কিন্তু সেটা ডিস্টর্টেড মানে কি? ডিস্টর্টেড মানে হচ্ছে র্যান্ডম টাইপের, ডিস্টর্টেড মানে র্যান্ডম টাইপের, র্যান্ডম মানে কি ঠিক সাজানো গোছানো নয়, এদিক সেদিক এরকম টাইপের। তো এটা হচ্ছে কার জন্য বললাম না, অ্যামরফাস সলিডের ক্ষেত্রে বললাম। তাহলে অ্যামরফাস সলিড এবং ক্রিস্টালাইন সলিড কাকে বলে? পরিষ্কার যে ক্রিস্টালাইন সলিড মানে মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে এন্টায়ার ক্রিস্টাল বরাবর একটা ডেফিনিট অ্যারেঞ্জমেন্টে থাকে। যখন অ্যামরফাস সলিড বলবো এন্টায়ার ক্রিস্টাল বরাবর তো ডেফিনেটলি থাকবে না, ডিসঅর্ডারলি ফ্যাশনে থাকবে, বাট ইন বিটুইন ডিসঅর্ডারনেস দেয়ার ইজ সাম সর্ট অফ অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট ইউ ক্যান এক্সপেক্ট, তুমি এক্সপেক্ট করতে পারো, কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায়। দ্যাট ইজ অ্যামরফাস সলিড। তাহলে অ্যামরফাস সলিড তার ইরেগুলার শেপ থাকবে, ইরেগুলার শেপ, তার কিন্তু শেপের মধ্যে কোনো ভাব থাকবে না। অ্যাটমস মলিকিউলস শর্ট রেঞ্জ অর্ডার, যে কথা আমি বলছিলাম যে অল্প জায়গার মধ্যে কিছু কিছু মনে হবে যে কিছু কিছু মিলছে। ইন সাচ অ্যারেঞ্জমেন্ট রেগুলার অ্যান্ড পিরিয়ডিক্যালি রিপিটেডিং প্যাটার্ন ইজ অবজার্ভ ওভার এ শর্ট ডিস্টেন্স অনলি। অল্প জায়গার মধ্যে কিছু প্যাটার্ন একই রকমের দেখতে পারো, কিন্তু পুরোটা দেখতে পাবে না। Such portions are scattered in between the arrangement is disorder. There is no long range order. পুরো জায়গাটা জুড়েই কিন্তু ঠিকঠাক স্ট্রাকচার থাকবে না। আর স্ট্রাকচার অফ অ্যামরফাস সলিডস আর সিমিলার টু দ্যাট অফ লিকুইডস। অনেকটা লিকুইডের স্ট্রাকচারের কাছাকাছি, পুরোপুরি লিকুইড না হলেও লিকুইডের স্ট্রাকচারের কাছাকাছি। তো গ্লাস, রাবার এগুলোই কিন্তু এক্সাম্পল, গ্লাস, রাবার, প্লাস্টিক এগুলোই হচ্ছে টিপিক্যাল এক্সাম্পল অফ অ্যামরফাস সলিড। এদের স্ট্রাকচারটা তুমি চেঞ্জ করে, একটা রাবার তার স্ট্রাকচারটা কিন্তু যখন তখন একটা লোহার স্ট্রাকচার একটা রাবারের স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স আছে। এটা বাটারের উপরে চাপলে তার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দিস টাইপ অফ সলিডের কথা আমি তোকে বলছি। তাহলে গ্লাস, প্লাস্টিক, রাবার এই সমস্ত এক্সাম্পল ছবি তুই দেখতে পাচ্ছিস, মনে থাকবে আশা করছি যে অ্যামরফাস সলিডের এক্সাম্পল।
তাহলে টিল নাও আমরা কি পড়লাম এখনো পর্যন্ত? আমরা কতদূর পর্যন্ত পড়লাম? আমরা যখন পড়তে শুরু করলাম তখন ম্যাটারের যে 3টে স্টেট রয়েছে তার মধ্যে আমাদের মূল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে কোন স্টেটটাতে থাকবে সেটা একটু পরিষ্কার করে নেওয়া। সেই জন্য আমরা থার্মাল এনার্জি এবং বাইন্ডিং ফোর্সের কথা বলেছি। থার্মাল এনার্জি বেশি হলে সেটা গ্যাসের দিকে চলে যাবে, বাইন্ডিং ফোর্সের দিকে বেশি হলে কম টেম্পারেচারে সলিড স্টেট দিকে আসবে। তারপরে আমরা চলে এলাম সলিডের ক্লাসিফিকেশনের দিকে। সেখানে শর্ট রেঞ্জ, লং রেঞ্জ, অর্ডার, ডিসঅর্ডার, ফ্যাশন এবং ক্রিস্টালাইন, অ্যামারফাস তার বেসিসে আমরা এক্সাম্পল দিয়ে করলাম। এইটাই হচ্ছে শুরুর দিকটা আমরা এভাবে পড়লাম এতক্ষণ ধরে। এবার দেখ যে ক্রিস্টালাইন সলিড এবং অ্যামারফাস সলিডের মধ্যে কি শুধু এইটুকুই ডিফারেন্স যে একটার অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট থাকবে এন্টার ক্রিস্টালে লং রেঞ্জে, আর একটার এন্টার ক্রিস্টাল বরাবর এরকম থাকবে না, এটাই কি একমাত্র ডিফারেন্স নাকি আরও ডিফারেন্স রয়েছে? তাহলে আমরা দুটো ব্যাপার কিছু এক্সাম্পল জানি, আর এটা হচ্ছে শর্ট রেঞ্জ, এটা লং রেঞ্জ, এটাও জানি, কিন্তু এছাড়া আর বিশেষ ডিফারেন্স আমরা এখান থেকে জানি না। তো সেটা জানার জন্যে আমরা কি করছি না, প্রথম কথা আমরা মেল্টিং পয়েন্টের ব্যাপারটা বুঝতে চাই যে ক্রিস্টালাইন সলিড তার মেল্টিং পয়েন্টটা কীরকম হবে আর অ্যামারফাস সলিডের মেল্টিং পয়েন্টটা কীরকম হবে। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি খুব কষ্ট করে খাটাখাটুনি করে আর কি বোঝাবার চেষ্টা করছি। তুই যখনই একটা ক্রিস্টালাইন সলিড দেখবি তার সমস্ত পোর্শনগুলো একই রকমের দেখতে পাবি, প্রত্যেকটা পোর্শন একই রকমের। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টিকেল ইন এভরি পোর্শন ইজ সেম। ডিউ টু দিস এভরি পোর্শন অফ দ্য ক্রিস্টালাইন সলিড মেল্টস অ্যাজ দ্য সেম টেম্পারেচার। প্রত্যেকটা জায়গায় তো অ্যাটমসগুলো একই রকমভাবে রয়েছে, তাই একে যখন তুই মেল্ট করবি তাহলে সমস্ত জায়গাটাই একই সাথে মেল্ট করতে শুরু করবে। কোনো জায়গাটা এই অংশটা মেল্ট হয়েছে ওই অংশটা মেল্ট হয়নি এরকম হবে না, সব জায়গায় তো একই রকমের। যে টেম্পারেচারে এই কোণের দিকের অংশ মেল্ট করবে সেই টেম্পারেচারে উপরের দিকের অংশ মেল্ট করবে। মেল্ট করা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হবে না। একে কি বলে? দেখ, যেহেতু এটা সব জায়গাটাই সেম, তাই এই জায়গাটা যদি 100 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করে তাহলে এটাও 100 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করবে, এটাও করবে, কারণ সব জায়গাটাই একই রকমের অ্যারেঞ্জমেন্ট। তো যখনই তুই টেম্পারেচার বাড়াবি তখন কি হবে না, সমস্ত জায়গাটা একই টেম্পারেচারে মেল্ট করবে। একে বলে কি? শার্প মেল্টিং পয়েন্ট। শার্প মেল্টিং পয়েন্ট মানে কি? একটা কম্পাউন্ড যদি ধর 100 ডিগ্রি সেলসিয়াসেই মেল্ট করছে, যেই 100 ডিগ্রি আস্তে আস্তে টেম্পারেচার তুই বাড়ালি, শার্প মেল্টিং পয়েন্ট মানে যেই তোর 100 ডিগ্রি সেলসিয়াস এলো সমস্তটাই লিকুইডটা সলিডটা মেল্ট করে গেল, একে বলে শার্প মেল্টিং পয়েন্ট। কিন্তু শার্প মেল্টিং পয়েন্ট নয় এরকম কি না, 100 ডিগ্রিতে মেল্ট করতে শুরু করলো, এবার দেখছিস আস্তে আস্তে মেল্ট করছে কিন্তু টেম্পারেচারটাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, 110 ডিগ্রি পর্যন্ত মেল্ট করলো। মানে কি? এটা রেঞ্জ অফ টেম্পারেচার, সেটাকে শার্প টেম্পারেচার বলে না। শার্প টেম্পারেচার মানে কি? যে টেম্পারেচারে মেল্ট করতে শুরু করছে পুরোটাই একসাথে মেল্ট করে যাবে, তাকে বলে শার্প মেল্টিং পয়েন্ট। কিন্তু অ্যামারফাস সলিড যদি তুই চিন্তা করিস তাহলে দেখ যে প্রত্যেকটা পোর্শন আলাদা, তার স্ট্রাকচার আলাদা। তাহলে প্রত্যেকটা অ্যামারফাস সলিডের কি না, এভরি পোর্শন অফ দ্য অ্যামারফাস সলিড ইজ ডিফারেন্ট ফ্রম ইটস নেবার। অন্যটা একটা জায়গা, তাহলে এই জায়গাটা যত টেম্পারেচারে মেল্ট করবে এই জায়গাটা কি তত টেম্পারেচারে মেল্ট করবে না। এখানে তো মলিকুলগুলো অ্যারেঞ্জমেন্টই আলাদা, অ্যাট্রাকটিভ ফোর্সই তো আলাদা। তাহলে এই জায়গাটা যখন মেল্ট করছে, ধর এই জায়গাটা মেল্ট করছে না, আবার এটা যখন মেল্ট করছে তখন এই পোর্শনটা হয়তো মেল্ট করছে না। তাহলে আমাকে টেম্পারেচারটা আমাকে কি করতে হবে না, কোনো জায়গা হয়তো 105 ডিগ্রিতে মেল্ট করবে, কোনো জায়গা 100 ডিগ্রিতে মেল্ট করবে, কোনো জায়গায় 108 ডিগ্রিতে মেল্ট করবে, কোনো জায়গায় 110 ডিগ্রিতে মেল্ট করবে। তার মানে 100 থেকে শুরু করে, এটা 100 থেকে শুরু করে 110 পর্যন্ত কিন্তু এটা কি মেল্ট করতে থাকবে। একে আমরা কি বলবো? দেখ, এখানে মেল্টস ওভার এ ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার, মানে একটা রেঞ্জ অফ টেম্পারেচারে মেল্ট করবে। তোমাকে যদি বলে যে গ্লাসের মেল্টিং পয়েন্ট কত, তখন তুমি কি বলবে
না গ্লাসের মেল্টিং পয়েন্ট 134 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করতে শুরু করে 144 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেল্ট করে। কারণ গ্লাস একটা অ্যামরফাস, গ্লাসের সব জায়গার স্ট্রাকচার একই রকমের নয়। কোনো একটা জায়গা যখন মেল্ট করছে নন নেসেসারি অন্য জায়গাটাও মেল্ট করে যাবে। কিন্তু ধর তোকে যদি বলে যে সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট কত, তুই বলবি 853 ডিগ্রি সেলসিয়াস, ব্যাস। তোকে যদি বলে আইসের মেল্টিং পয়েন্ট কত, তুই বলবি 0 ডিগ্রি সেলসিয়াস। তুই তো বলবি না যে 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, কারণ আইস একটা ক্রিস্টালাইন সলিড। তার মানে আমি যদি ক্রিস্টালাইন এবং অ্যামরফাস সলিডের মধ্যে ডিফারেন্স করি, তাহলে আরো একটা ডিফারেন্স পাচ্ছি কি, যে ক্রিস্টালাইন সলিড হ্যাভিং শার্প মেল্টিং পয়েন্ট, বাট অ্যামরফাস সলিড melts at wide range of temperature. দেখ শুধু ডিফারেন্সটা বললে হবে না, এবার এটা কেন হলো সেটাও তো আমি তোকে বোঝাবো, যে কেন এটা পার্টিকুলার টেম্পারেচারে মেল্ট করে, ওটা কেন ওয়াইড রেঞ্জে মেল্ট করে। তাহলে ওগুলো এক একটা প্রশ্ন হতে পারে, জিজ্ঞাসা করতে পারে তোকে, ডিফারেন্স না লিখতে দিয়ে জিজ্ঞাসা করতে পারে যে বলো কেন অ্যামরফাস সলিড কেন ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচারে মেল্ট করে ওয়ারাস ক্রিস্টালাইন সলিড। তখন তোকে বলতে হবে যে এই অ্যারেঞ্জমেন্টের কথাটা বলতে হবে, যে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, ডিফারেন্ট ভাবে মেল্ট করতে পারে, ডিফারেন্ট টেম্পারেচারে মেল্ট করতে পারে। সো ইজি, একদম সোজা। তো এটা বলি। এরপরে দেখ আমরা আরো একটা বিষয় নিয়ে আলোচনা করছি। কি বিষয় না, দেখ খুবই গুরুত্বপূর্ণ, লেখা আছে অ্যানাইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক এর মানে কি, আমি তোকে ভালো করে তোকে বোঝাবার চেষ্টা করছি, তুই ভালো করে শোন। আমি তোকে এই ভিডিওটা ইউজ করছি এবং তোকে বোঝাচ্ছি, তুই আমার কথাটা শুন। প্রথম কথা হচ্ছে যে তুই যদি ক্রিস্টালাইন সলিড তুই দেখিস, ক্রিস্টালাইন সলিড তুই যদি এখানে দেখছিস যে ক্রিস্টালাইন সলিড, এইখানে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে তুই কি দেখতে পাচ্ছিস না, সলিডের ক্ষেত্রে তুই দেখতে পাচ্ছিস যে সেখানে দেখ এবি বরাবর সব ব্লু পার্টিকেলস রয়েছে, ব্লু পার্টিকেলস, অল আর ব্লু। এবার তুই অন্য ডাইরেকশনে যা, সিডি বরাবর যা, দেখ কি আছে না রেড আর ব্লু আছে। আবার তুই ইএফ ডাইরেকশনে যা, সেখানে কি পাচ্ছিস না ব্লু রেড পাচ্ছিস, কিন্তু তাদের ডিস্টেন্সটা একটু আলাদা হয়ে গেছে। তার মানে তুই ডিফারেন্ট ডাইরেকশনে তুই কি পাচ্ছিস, ডিফারেন্ট অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট পাচ্ছিস। কোনো একটা ডাইরেকশনে যে অ্যাটমগুলো পাচ্ছিস, অন্য একটা ডাইরেকশনে সেই অ্যাটমগুলো পাচ্ছিস না। তাহলে কোনো একটা ডাইরেকশনে তুই কোনো একটা প্রপার্টি মেজার করছিস। দেখ এই কোণের দিকে লেখা আছে ডিউ টু, কথাটা ভালো করে শোন, ডিউ টু ডিফারেন্স ইন অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস ইন ডিফারেন্ট ডাইরেকশন, physical properties like electrical resistance, refractive index, thermal expansion have different values when you measure in different directions. তুমি যদি এইগুলো ডিফারেন্ট ডাইরেকশনে মেজার করো, সোজা বরাবর তুমি কতখানি হিট কন্ডাক্ট করে মেজার করলে সেটা যা হবে, আবার আড়াআড়ি বরাবর মেজার করলে অন্য ভ্যালু হবে, আবার ডায়াগোনাল বরাবর মেজার করলে অন্য ভ্যালু হবে, কারণ সব জায়গায় একই রকমের অ্যাটম নেই তো। তাহলে যদি অ্যানাইসোট্রপিক কথাটার মানে কি, অ্যানাইসোট্রপিক কথাটার মানে হচ্ছে তুমি যদি একটা সলিডের ডিফারেন্ট অ্যাক্সিস বরাবর যদি কোনো প্রপার্টিকে মেজার করো, সেই প্রপার্টি যদি একই ভ্যালু না আসে, ডিফারেন্ট ভ্যালু আসে, আমি এক্স অ্যাক্সিস বরাবর আমি থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করলাম, কতখানি হিট কন্ডাক্ট করে মেজার করলাম, সেটা একরকম ভ্যালু পেলাম। আমি ওয়াই অ্যাক্সিস বরাবর অন্য ভ্যালু পেলাম, আমি জেড অ্যাক্সিস বরাবর অন্য ভ্যালু পেলাম। তাহলে ওটাকে বলা হবে কি, ওই সলিডটাকে বলা হবে কি অ্যানাইসোট্রপিক ইন নেচার, তাকে বলা হবে অ্যানাইসোট্রপিক। আইসোট্রপিক মানে কি, সব দিকে সমান প্রপার্টি, যে কোনো ডাইরেকশনে তুমি মেজার করো একই প্রপার্টি, কিন্তু কখনো ক্রিস্টালাইন সলিডের সব দিকে একই রকমের প্রপার্টি হয় না। অ্যানাইসোট্রপিক একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে, যে কোনো ডাইরেকশনে তুমি যাও ডিফারেন্ট প্রপার্টি তুমি পাবে। ক্রিস্টালাইন সলিডের মধ্যে সবসময় অ্যানাইসোট্রপিক হয়। আমি তোকে ভালো করে লিখে দিয়েছি যে অ্যানাইসোট্রপিক, ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স ওয়েন মেজার্ড অ্যালং ডিফারেন্ট অ্যাক্সিস
দ্য মেটেরিয়ালস ফিজিক্যাল অর মেকানিক্যাল প্রপার্টিজ ইত্যাদি কি হবে, ডিফারেন্ট হবে। অ্যানাইসোট্রপিক অফ দ্য ক্রিস্টাল ইজ ডিউ টু ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টিকলস ইন ডিফারেন্ট ডাইরেকশন। Anisotropy is most easily observed in single crystals or solid or molecules in which atoms and ions or molecules are arranged in regular lattice. It is seen in crystal, liquid crystal, and less commonly in liquids. Liquids অত দেখা যায় না, সলিডে দেখা যায়। তো যদি ক্রিস্টালাইন সাবস্ট্যান্স হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই অ্যানাইসোট্রপি দেখা যায়, তার ডিফারেন্ট ডাইরেকশনে কিন্তু ডিফারেন্ট প্রপার্টি হয়। চল আমরা আইসোট্রপিক ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। আইসোট্রপিক কিরকম ব্যাপার তুই ভালো করে দেখ যে অ্যামারফাস সলিডস আর আইসোট্রপিক ইন নেচার। এটাতে সব দিকেই ভেরিয়াস প্রপার্টিস তুমি মেজার করো, কোনো দিকেই তো একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট নেই, তাই যে কোনো দিকে যাও মোটামুটি ওই ইরেগুলার অ্যারেঞ্জমেন্টই পাবে। এদিকেও ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট, ওদিকেও ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট, সেদিকেও ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট। তো যে কোনো দিকেই মেজার করো না কেন, হ্যাভ নেগলিজেবল ভেরিয়েশন। ভেরিয়েশন যে হবে না তা নয়, কিন্তু ক্রিস্টালাইনের ক্ষেত্রে যেরকম ভেরিয়েশন হবে এখানে হবে না। তো লেখা আছে সেই জন্য হ্যাভ নেগলিজেবল ভেরিয়েশন ইন ডিফারেন্ট ডাইরেকশন। একে বলে আইসোট্রপিক ইন নেচার, উপরে লেখা আছে আইসোট্রপিক। তাহলে অ্যানাইসোট্রপিক, আইসোট্রপিক কথার মানে বুঝতে হবে যে অ্যানাইসোট্রপিক মানে আমি ডিফারেন্ট ডাইরেকশনে যদি মেজার করি তাহলে প্রপার্টি চেঞ্জ লক্ষ্য করতে পারবো। সেটা ক্রিস্টালাইন সাবস্ট্যান্সে হয়, ওদের রেগুলার অর্ডারলি অ্যারেঞ্জমেন্টে থাকে। তো একটা বরাবর যেরকম অর্ডার আছে অন্যদিকে বরাবর ডিফারেন্ট টাইপের আছে, তো প্রপার্টিও ডিফারেন্ট হয়ে যাবে। কিন্তু যদি অ্যামারফাস সলিডে তুই দেখিস তাহলে কিন্তু সেখানে এই জিনিসটা হবে। আমি কি বোঝাতে পারলাম? বোঝা গেছে দিয়া? তো আমরা অ্যামারফাস সলিড এবং ক্রিস্টালাইন সলিড তাদের মধ্যে ডিফারেন্স নিয়ে আলোচনা করছিলাম, এবং ক্রিস্টালাইন সলিডের অ্যানাইসোট্রপিক ইন নেচার সেসব সম্পর্কে একটু আধটু দু চার কথা লেখা আছে যাতে করে তুই পড়লে বুঝতে পারিস। তো অ্যামারফাস সলিড আইসোট্রপিক হয় এবং ফিজিক্যাল প্রপার্টি উইল বি সেম ইন এনি ডাইরেকশন। যে কোনো ডাইরেকশনে কিন্তু অ্যামারফাস সলিড তাদের কিন্তু সেম হয়। এবারে দেখ যে আমি তোকে একটা প্রপার্টির কথা বলছি, কি দেখ কেটে ফেলা হলো, কাটা হলো একটা সলিডকে, এটাকে বলে ক্লিভেজ প্রপার্টি। দেখ কাটার পরে দেখ এটা অ্যামারফাস সলিডকে কাটা হচ্ছে, এবারে দেখ দুটোর মধ্যে দেখ এই দুটো কাটার মধ্যে ডিফারেন্স আছে। যখন আমি কোনো ক্রিস্টালাইন সলিডকে কাটবো তখন কিন্তু স্মুথ সারফেস একদম স্মুথলি বেরিয়ে যাবে, কারণ ওখানে পার্টিকেলসগুলো কিন্তু অর্ডারলি অ্যারেঞ্জমেন্টে রয়েছে। তুমি যে বরাবর কাটবে ওই বরাবর পার্টিকেলসগুলো বেরিয়ে যাবে। কিন্তু যেই ইরেগুলার হবে, দেখ ইরেগুলার যখন অ্যামারফাস সলিড যখন কাটতে যাবি, কাঁচকে যখন তুই কাটবি তখন কাঁচের মধ্যে কিন্তু একটু দাঁড়া বাঁকা এরকম হবে, বা কাঁচ ভেঙে গেছে এরকম টাইপ। কিন্তু একটা সলিড ক্রিস্টালাইন সাবস্ট্যান্সকে যখন তুই কাটবি তখন কিন্তু সোডিয়াম ক্রিস্টালকে তুই যখন কাটবি তখন কিন্তু এরকম একদম স্মুথ সারফেস হবে। তো ক্লিভেজ প্রপার্টি একে বলে, যে ছুরি দিয়ে কাটলে তার এজগুলো কীরকম হয়, স্মুথ হয় নাকি ইরেগুলার টাইপের হয়। যদি স্মুথ হবে তো সেটা ক্রিস্টালাইন, কিন্তু যদি স্মুথ না হয়, যদি সেটা এরকম ইরেগুলার হয় যেরকম দেখতে পাচ্ছিস এখন ইরেগুলার হবে, দেখাচ্ছি তোকে, এই যে ইরেগুলার দেখতে পাচ্ছিস এরকম উঁচু নিচু এরকম, এত ধর পরিষ্কারভাবে বোঝা যাবে না কিন্তু ছোট ছোট মার্ক তুই লক্ষ্য করতে পারবি। তাহলে এটা হচ্ছে, এটাও একটা ডিফারেন্স, এটাও একটা ডেফিনেটলি একটা ডিফারেন্স। তো ক্লিভেজ প্রপার্টির কথা বললাম আমি তোকে, যে ক্লিভেজ প্রপার্টি মানে স্মুথ সারফেস। এখানে দেখতে পাচ্ছি একদম স্মুথ পুরো সারফেসটা, এবড়ো খেবড়ো নাই। কিন্তু এখানে কি আছে ভালো করে দেখ, যে এই জায়গাগুলো তুই যদি ভালো করে দেখিস, এই পজিশনগুলো যদি তুই ভালো করে দেখিস, এই জায়গাগুলো এইগুলো কিন্তু এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, একটা পোর্শন ইরেগুলার সারফেসে এখানে হয়। এবং এটা হচ্ছে অ্যামারফাস সলিডের ক্ষেত্রে এই জিনিসটা হয়, যেটা ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে ব্যাপারটা হয়। ইজি ব্যাপার। তাহলে এখানে মোটামুটি ভাবে আমি লিখে দিয়েছি যে এদের মধ্যে ডিফারেন্সটা আমি পিডিএফ ফাইল তোকে পাঠিয়ে দেবো, সেখানে তুই পেয়ে যাবি, এবং সেখানে তুই পেয়ে গেলে এখানে তুই কনস্ট্যান্ট পার্টিকেলস অ্যারেঞ্জ, এবারে তুই নিজেই বুঝতে পারবি অ্যারেঞ্জ রেগুলার ফ্যাশন ইন আ লং রেঞ্জ অর্ডার। এখানে লেখা রয়েছে ইরেগুলার ফ্যাশন
শর্ট রেঞ্জ অর্ডার, এখানে লেখা রয়েছে জিওমেট্রিক শেপ থাকে, এর জিওমেট্রিক কোনো শেপ থাকে না, এর শার্প মেল্টিং পয়েন্ট থাকে, এর শার্প মেল্টিং ওভার এ রেঞ্জ, এখানে অ্যানাইসোট্রপিক, এখানে আইসোট্রপিক, এখানে ক্লিভেজ প্রপার্টি আছে, ক্লিন ক্লিভেজ, এখানে কিন্তু ইরেগুলার কাট, এখানে এইটা আমি পরে এটার কথা বলবো, হিট অফ ফিউশন। এটা থার্মোডাইনামিক্স পড়েছিলিস ভালো করে? থার্মোডাইনামিক্স আমি তো তোকে পড়িয়েছি, তুই জানি থার্মোডাইনামিক্স আমি যা পড়িয়েছি ওরকমভাবে থার্মোডাইনামিক্স থোড়ি কেউ পড়ে, অত ডিটেলে কেউ পড়ে না। যাকে থার্মোডাইনামিক্সে হিট অফ ফিউশন, হিট অফ ফিউশন মানে ওকে মেল্ট করলে কতটা হিট লাগবে, তো সেটা ক্রিস্টালাইন সলিডে একটা ডেফিনিট ভ্যালু আছে তার, কিন্তু অ্যামরফাস সলিডের তো ওই সাজানোটা তো ইরেগুলার, সেই জন্য তার কোনো ডেফিনিট ভ্যালু নেই। তো ক্রিস্টালাইন এবং অ্যামরফাস সলিডের মধ্যে ডিফারেন্স দেখতে দিলে এই 5টা ডিফারেন্স বা 6টা যদি লিখতে পারিস তো আরও ভালো। তো এগুলো ডিফারেন্স তুই লিখতে পারি, বোঝা গেছে? তাহলে আমরা অ্যামরফাস এবং ক্রিস্টালাইন সলিডের কথা আমি তোকে বললাম, এটা দিয়েই আমি তোকে ডিফারেন্সগুলো আমরা নিয়ে আলোচনা করলাম, কারণ ডিফারেন্সগুলো তো জরুরি, ডিফারেন্সগুলো ভীষণ দরকার। এরপর আমরা চলে আসছি কি না, এরপর আমরা এর সেকেন্ড যে পার্ট আর কি সেটার দিকে আমরা লক্ষ্য দেব, যে আর একটা পার্ট কি না, আমি তো সলিডকে ক্রিস্টালাইন আর অ্যামরফাস বলেছি, এটা মনে রাখবি যে ক্রিস্টালাইন সলিডকেই বলে ট্রু সলিড, মানে সত্যি যে সলিড বলতে যেটা বোঝায় সেটাই হচ্ছে কি ক্রিস্টালাইন সলিড। কিন্তু অ্যামরফাস সলিডকে বলে সিউডো সলিড। সিউডো মানে কি? সিউডো মানে হচ্ছে ঠিক সত্যি নয়, লুকস লাইক সলিড কিন্তু সব প্রপার্টিগুলো সলিডের মতো না। তো সেই জন্যে আমরা আগে গিয়ে যা পড়বো তা কিন্তু আসলে কি ক্রিস্টালাইন সলিড, তাদের কথাটাই পড়ব। ক্রিস্টালাইন সলিডের তাদের ক্লাসিফিকেশন, তাদের সম্পর্কেই ডিটেলে আমরা এটা পড়তে থাকবো। তো ক্রিস্টালাইন সলিড সেটা তার ক্লাসিফিকেশন সেটা আমি বলছি। তারা একটু জল নিয়ে আসি, জল নেই। আচ্ছা চল এবার আমরা বলি কি না ক্রিস্টালাইন সলিড তাদের ক্লাসিফিকেশন, মানে কত রকম টাইপের আছে, এটা খুব ইজি ব্যাপার। ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে প্রথম যেটা আমরা বলতে চাই
সেটা হচ্ছে কি না, ক্রিস্টালাইন সলিডকে 4টে ভাগে ভাগ করা যায়। 4, এখানে দেখ লেখা আছে ক্লাসিফাইড ইনটু 4 ডিফারেন্ট ক্যাটেগরি, 4টে ভাগে ভাগ করা যায়। ডিপেন্ডিং আপন কিসের উপর ডিপেন্ড করে না, কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অ্যান্ড দ্য নেচার অফ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স। প্রথমে চিন্তা করে দেখ যে আমি বলেছিলাম যে সলিডের প্রপার্টি কিসের উপর ডিপেন্ড করে, তখন আমি বলেছিলাম যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস এবং তাদের অ্যাট্রাকটিভ ফোর্সের নেচারের উপর ডিপেন্ড করে, এই কথা আমি প্রথমে বলেছি। তো এখন আবার আমি বলছি যে 4টে ডিফারেন্ট ক্যাটেগরি কি কি দেখ। প্রথমটা হচ্ছে কি, যে ধরনের সলিড ক্রিস্টালাইন সলিড তাকে কি বলে, মলিকিউলার সলিড, কি সেটা পরে আসছে। সেকেন্ড, আয়নিক সলিড, মলিকুলার সলিড, আয়নিক সলিড। থার্ড হচ্ছে কোভ্যালেন্ট বা নেটওয়ার্ক সলিড। আর ফোর্থ ওয়ান হচ্ছে কি, মেটালিক সলিড। তো যখন আমরা ক্রিস্টালাইন সলিড পড়তে যাব, ক্রিস্টালাইন সলিড তাদের 4 রকমের টাইপস রয়েছে, মলিকুলার সলিড, আয়নিক সলিড, কোভ্যালেন্ট বা নেটওয়ার্ক সলিড আর মেটালিক সলিড। এখন আমাদেরকে মলিকুলার সলিডটা কীরকম জিনিস, তার মধ্যে কি থাকে না থাকে, বাইন্ডিং ফোর্স কেমন থাকে ইত্যাদি পড়তে হবে। আয়নিক, কোভ্যালেন্ট এবং মেটালিক সলিড এগুলো আলাদা করে পড়তে হবে। আমরা কিন্তু এখনো সলিডের স্ট্রাকচারের মধ্যে যাইনি। সলিডের স্ট্রাকচার ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু আমরা তার আগেই তার ক্লাসিফিকেশন, টাইপ সমস্ত কিছু জানতে হবে, তবেই না পড়া যাবে। তো এখন প্রথমেই আমরা চলে আসছি কি, দেখ আমরা পড়ছি এটা মলিকুলার সলিড। এই যে 4টে টাইপ বললাম, তার ফার্স্ট টাইপটা কি, মলিকুলার সলিড। তো সেই মলিকুলার সলিড নিয়ে আমরা এখন ডিসকাস করি। তো মলিকুলার সলিড কাদেরকে বলে, একটা জিনিস বোঝার চেষ্টা কর। মলিকুলার সলিডে যেগুলো থাকবে, যেগুলো দিয়ে তৈরি হবে, সেগুলো সবসময় মলিকিউল হবে। ধর একটা আইস, তার মধ্যে কি আছে, ওয়াটার মলিকিউল আছে। তাহলে দেখ এখানে মলিকুলার সলিডে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর অলওয়েজ কি, molecules. Depending upon the nature of the molecules, these solids further classified into 3 types. দেখ মজাদার ব্যাপার, আমরা তো ক্রিস্টালাইন সলিডকে 4 ভাগে ভাগ করলাম, তার মধ্যে একটা ভাগ কি, মলিকুলার সলিড। মলিকুলার সলিডে তো মলিকিউলগুলো দিয়ে তৈরি হবে, কিন্তু সেই মলিকিউল আবার ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, তাকে আবার 3 রকম ভাগে ভাগ করবে। 4 রকম ভাগ করার পরে আবার একটা যেটা এলো, তাকে আবার 3টে টাইপে ভাগ করবে। সেগুলো আবার কি কি 3টে টাইপ, একটা হচ্ছে কি নন পোলার মলিকিউলার সলিড। এই সলিডগুলো কি, এমন ধরনের মলিকিউল দিয়ে তৈরি যে মলিকিউলগুলো কি নন পোলার, কি আমি তোকে বলছি। আর একটা কি পোলার মলিকুলার সলিড। থার্ড ওয়ান কি, হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। তাহলে গুলিয়ে গেলে হবে না, আমরা এখন ক্রিস্টালাইন সলিডের মধ্যে মলিকুলার সলিড বলে একটা ক্যাটেগরি হয়েছিল, সেই মলিকুলার সলিডের ক্যাটেগরির মধ্যে আবার যে 3টে ক্যাটেগরি হয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে নন পোলার মলিকুলার সলিড, ওখানে চলে এলাম। কথা বোঝা গেছে? এইভাবে পরপর সমস্যাটা পড়তে হবে, কিছু বাদ দেওয়া যাবে। তাহলে আমরা এখন নন পোলার মলিকুলার সলিডে এসে ঠেকেছি। মলিকুলার সলিড, তার মধ্যে নন পোলার মলিকুলার সলিড কাদেরকে বলে, নন পোলার মলিকুলার সলিড আমরা কাকে বলি। তো নন পোলার মলিকুলার সলিড বলতে গেলে কি না, সেখানে যাদের দিয়ে তৈরি হবে নন পোলার মলিকুলার সলিড, the constituent particles are either atoms or non-polar molecules. এমন মলিকিউল নন পোলার, নন পোলার মানে কি, তার মধ্যে নেগেটিভ পজিটিভ কিছু নেই। আমি তোকে দেখাচ্ছি, আইদার অ্যাটমস অথবা নন পোলার মলিকিউলস। ধর এই নোবেল গ্যাসগুলো রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এদেরকে যদি তুই সলিড বানাস, ফিশার ফিশার দিয়ে যদি তুই সলিড, তুই এগুলো তো গ্যাস, সলিড বানাবো এরকম বলতে নেই, সবই করা যাবে, সবই করা যাবে। তুমি যে কোনো স্টেট, ওই যে বললাম বাইন্ডিং ফোর্স ওইসবকে চেঞ্জ করে, থার্মাল এনার্জি এইসব চেঞ্জ করে করা যায় না। লিকুইড অক্সিজেন কি হয় না, অক্সিজেন তো গ্যাস, লিকুইড অক্সিজেন তো হয়, সবই করা যায়। তো যদি এরকম নন পোলার মলিকুল হয়, যার মধ্যে কোনো পোলারিটি নেই, নেগেটিভ পজিটিভ এরকম ধরনের ব্যাপার নেই, যেরকম নোবেল গ্যাস তুই দেখতে পাচ্ছিস,
এগুলোকে বলে কি নন পোলার মলিকুলার সলিড। তাদেরকে যদি তুমি সলিড বানাও তাহলে সেগুলো কি হবে? নন পোলার মলিকুলার সলিড। ভেরি গুড। ধর হাইড্রোজেন, তাকে তুই সলিড বানালি। ধর ক্লোরিন, তাকে তুই বানালি। আয়োডিন তো এমনিতেই সলিড। তারপরে ওটা কি মিথেন, CH4 মিথেন, এগুলো সবই কিন্তু কি নন পোলার মলিকুলার সলিডের মধ্যেই পড়ে। এগুলো প্রত্যেকেই কিন্তু নন পোলার মলিকুলার সলিড, যার মধ্যে কোনো রকম কোনো পোলারিটি নেই, নেগেটিভ পজিটিভ নেই। পোলারিটি থাকলে কেমন হবে সেটা তোকে দেখাচ্ছি, তাহলে তুই বুঝতে পেরে যাবি। এই নন পোলার মলিকুলার সলিড রুম টেম্পারেচারে যদি তুই নিয়ে আসিস, তাহলে তারা লিকুইড অবস্থায় থাকতে পারে বা গ্যাসিয়াস অবস্থায় থাকতে পারে। যেরকম ধর হাইড্রোজেন, রুম টেম্পারেচারে তো গ্যাস, কিন্তু কোনো না কোনো টেম্পারেচারে খুব কম কমতে 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 এমন একটা টেম্পারেচার তাতে সলিড হয়ে গেল। তো এরা রুম টেম্পারেচারে লিকুইড বা গ্যাস ইত্যাদিতে থাকতে পারে। আর সুপার কুলড টেম্পারেচার মানে খুবই ঠান্ডা করে দিলাম, একদম সুপার কুল যাকে বলা, তখন হয়তো ওটা সলিড হয়ে যাবে। তার মানে সে, আমি তো ওই কথাটাই বারবার রিপিট করছি, যে যে গ্যাস আছে তাকে তুমি সলিড করে দিতে পারো, লিকুইড করতে পারো, যে কোনো স্টেট থেকে যে কোনো স্টেটে তুমি কনভার্ট করতে পারো। এর কোনো বাধ্যবাধকতা নেই। শুধু ওই থার্মাল এনার্জি আর বাইন্ডিং ফোর্সের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ওই ব্যাপারটা খেয়াল রাখলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। তো নন পোলার মলিকুলার সলিডের কথা আমি তোকে বলছি। নন পোলার মলিকুলার সলিডে কি অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে? একটা ছবি তুই দেখ, নিউক্লিয়াস আছে এবং ইলেকট্রনগুলো ঘুরছে। দেখ ইলেকট্রনগুলো তার একটা ডেফিনিট পাথেতে ঘুরছে, দেখতেই পাচ্ছিস তো, ডেফিনিট পাথেতে ঘুরছে। ঘুরতে ঘুরতে কি হয় না, ইলেকট্রন ক্লাউড কি করে না, তার সিমেট্রি লুজ করে। মানে কি, ইলেকট্রন ক্লাউড সে একদিকে সরে যায়, একদিকে নেবারিং অ্যাটমের দিকে, অন্যদিকে সরে যায়, ইলেকট্রনিক ক্লাউডটা সরে যায়। তখন একজনের নিউক্লিয়াসের সাথে আর একজনের ইলেকট্রনের অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয়। খুব ইন্টারেস্টিং ব্যাপার। একে বলে ডিসপারশন ফোর্স বা লন্ডন ফোর্স। ধর এই একটা অ্যাটম আছে, ধর একটা ক্লোরিন অ্যাটম আর একটা ক্লোরিন অ্যাটম, কি অক্সিজেন অ্যাটম, অক্সিজেন, ইলেকট্রনগুলো ঘুরছে। এরকম কাছাকাছি যখন চলে আসে, ঘুরতে ঘুরতে কি হয় না, ইলেকট্রনগুলো একটা দিকে চলে আসে, ইলেকট্রনগুলো একটা দিকে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। ভালো করে তুই খেয়াল করে দেখ, নিচে লেখা আছে লুজ দেয়ার সিমেট্রি অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোমেন্টারিলি প্রডিউস ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। মানে একদিকে নেগেটিভ চলে এলো, তখনই কিন্তু ওই পজিটিভের সাথে অ্যাট্রাকশন তৈরি হলো। দিস ইজ কল্ড, যে এর মধ্যে পোলারিটি জেনারেট করছে। পোলারিটি জেনারেট কি? তো এতে দেখতে পাচ্ছিস যে সে নন পোলার হলেও তবুও সলিড কি করে হবে? তার মধ্যে নিশ্চয়ই কিছু অ্যাট্রাকটিভ ফোর্স জেনারেট করবে। একটা নন পোলার মলিকিউল সে একে অপরকে কি করে অ্যাট্রাক্ট করবে? আমরা কি বলছি না, সে এমনিতে নন পোলার হতে পারে, কিন্তু ইলেকট্রন ঘুরতে ঘুরতে কখনো নেগেটিভ পজিটিভ এরকম হয়ে যাবে, তখনই কিন্তু মলিকুলার মধ্যে অ্যাট্রাকশন তৈরি হবে। সেই অ্যাট্রাকশনটাকে কি বলে? লন্ডন ডিসপারশন ফোর্স, বা শুধু ডিসপারশন ফোর্সও বলে বা লন্ডন ফোর্সও বলে। তো দেখ, যে যেসব মলিকিউলের মধ্যে পোলারিটি নেই তার মধ্যে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াসলি পোলারিটি জেনারেট করতে পারে, এবং যেটার জন্যে সে আলটিমেটলি সলিড স্টেটে কনভার্ট হয়ে যেতে পারে, অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য সলিড স্টেটে কনভার্ট হয়ে যেতে পারে। এটাই আমি তোকে বললাম যে নন পোলার মলিকিউল। কেউ বলতে পারে যে অক্সিজেন আজকে কি করে সলিড হবে? অক্সিজেন আর একটা অক্সিজেনকে কেন অ্যাট্রাক্ট করবে? সলিড হতে গেলে তো অনেক মলিকুল একসাথে অ্যাট্রাকশন থাকতে হবে, বাইন্ডিং ফোর্সে থাকতে হবে। তখন একটাই উত্তর, যে না, অক্সিজেনের মধ্যে কোনো নেগেটিভ পজিটিভ নেই নিশ্চয়ই, কিন্তু অক্সিজেনের মধ্যে
জেনারেট করতে পারে, ইলেকট্রন ঘুরতে ঘুরতে জেনারেট করতে, ইলেকট্রন যখন একদিকে সরে আসবে তখন সেদিকটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, উল্টো দিকটা পজিটিভ হয়ে যাবে। এবং নিউক্লিয়াসের সাথে কিন্তু একটা অ্যাটমের অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু তখন জেনারেট করবে। মোমেন্টারি, নিচে লেখা আছে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন মোমেন্টারিলি সিমেট্রি লুজ করবে অ্যান্ড প্রডিউস ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। ইনস্ট্যান্টেনিয়াস ওই সময়ের জন্য ডাইপোল তৈরি হবে এবং তখনই কিন্তু একটা মলিকুল একটা মলিকুলকে অ্যাট্রাক্ট করবে। এরকমভাবে প্রচুর মলিকুল অ্যাট্রাক্ট করতে পারে। এইভাবে কিন্তু নন পোলার মলিকুলার সলিড তৈরি হয়। নন পোলার মলিকুলার সলিড এইভাবে তৈরি হয়। একটা বিনা কারণে যে একটা সলিড তৈরি হবে না, অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে দেখাতে হবে তোকে। তো এখানে কিন্তু লন্ডন ফোর্স কাজ করে। এটা এই লন্ডন ফোর্স কিন্তু খুব উইক, এটা এমন কিছু স্ট্রং ফোর্স নয়, এটা উইক। সেই জন্যে এই ধরনের সলিড, নন পোলার মলিকুলার সলিড, তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টও কি খুবই কম হবে। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু লো হবে, লো মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট। নিশ্চয়ই বুঝতে পেরেছিস? আচ্ছা, এবারে আমরা চলে আসছি কি, আমি বলেছি ওখানে পোলার তিনটে ভাগে ভাগ করা হয়েছিল। প্রথমে 4টে ভাগে ভাগ করা হলো, তার মধ্যে মলিকুলার সলিডটা নিয়ে আমরা পড়ছি। মলিকুলার সলিডে আবার পোলার, নন পোলার, হাইড্রোজেন বন্ডেড এরকম 3টে ভাগ করেছিল, মনে পড়ছে? তার মধ্যে নন পোলারটা বললাম কিভাবে হয়। এবার পোলার, পোলার মানে ওর মধ্যে এমনিতেই নেগেটিভ পজিটিভ আছে, কিছু তোকে করতে হবে না। পোলার মলিকিউল মানে ধর HCl, সালফার ডাইঅক্সাইড, এদের মধ্যে এমনিতেই আছে। এদের মধ্যে লন্ডন ফোর্স নয়, এদের মধ্যে কি অ্যাট্রাকটিভ ফোর্স, এগুলো মনে রাখতে হবে। ডাইপোল ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স, ডাইপোল ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন এদের মধ্যে কাজ করছে। ডাইপোল ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন কিরকম? ডাইপোল মানে কি, দুটো পোল তার আছে, নেগেটিভ পজিটিভ এরকম পোল আছে। কিরকম দেখ, আমি তোকে দেখাচ্ছি যে এই ধর HCl, এটা সালফার ডাইঅক্সাইড, এগুলো দেখতে পাচ্ছিস কি একটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এদের মধ্যে এক অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে। এগুলোই হচ্ছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। ইজি ব্যাপার যে মলিকুলটার মধ্যেই নেগেটিভ পজিটিভ আছে, তাহলে একদিকের নেগেটিভের সাথে আরেকটা পজিটিভ, একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ। এই যে HCl এর নেগেটিভ একটা, তার সাথে পজিটিভ, এই HCl নেগেটিভ, HCl পজিটিভ। সালফার ডাইঅক্সাইড এরকম। তো তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে, তাহলে এর মধ্যে কিন্তু অ্যাট্রাকশনটা কিন্তু বেশি হবে। হ্যাঁ, ডিউ টু, দেখ নিচে দেখ, নিচে কি লেখা আছে? Due to presence of dipole-dipole interaction, the solids are soft and their melting point, boiling point comparatively higher than those are non-polar solid. Non-polar যে সলিড, তার মধ্যে তো পোলারিটি ছিল না, তার মধ্যে ইনস্ট্যান্টেনিয়াসলি জেনারেট করছিল। ইলেকট্রন ঘুরতে ঘুরতে এদিকে নেগেটিভ হয়ে গেছিল, পজিটিভকে অ্যাট্রাক্ট করে জেনারেট করেছিল। কিন্তু এর মধ্যে কি, এর মধ্যে এমনিতেই পোলারিটি রয়েছে, তোমার জেনারেট করলো না, সবসময় পোলারিটি প্রেজেন্ট রয়েছে। তো এতে অ্যাট্রাকটিভ ফোর্সটা কি বেশি। সেই জন্য এই ধরনের যে সলিড, তুমি যদি এদেরকে সলিড বানাও তাহলে তার মধ্যে কিন্তু কি হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকবে, মেল্টিং পয়েন্টটা বেশি হবে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এগুলো বেশি হবে। সিম্পল ব্যাপার। এগুলো কোশ্চেন দেয়, আমি তোকে কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করব, তাহলে পরিষ্কার তুই বুঝতে পারলি যে এই ধরনের মলিকুলের ডাইপোল ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে এবং এদের হাই মেল্টিং পয়েন্ট এক্সিস্ট অ্যাজ গ্যাস রুম টেম্পারেচার। অর্ডিনারি প্রেসারে সে লিকুইড গ্যাস বা এইসবে থাকতে পারে, বা তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হায়ার হতে পারে। এগুলো হচ্ছে পোলার মলিকুলার সলিড। HCl, সালফার ডাইঅক্সাইড পোলার মলিকুলার সলিড। এবার দেখ, আমি তোকে বলবো থার্ড, 3 নম্বর সেটা কি, হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। হাইড্রোজেন বন্ডেড মানে কিছু কিছু মলিকিউল আছে তাদের, যেরকম এটা ওয়াটার, হাইলি ইলেকট্রোনেগেটিভ, যারা অক্সিজেন আছে আর দুদিকে দুটো হাইড্রোজেন আছে, তারা কি করে না একে অপরের সাথে অ্যাট্রাকটিভ ফোর্স এরকম জুড়ে 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 থাকে। অনেক মলিকুল এরকম জুড়ে, কেমিক্যাল বন্ডে পড়ানো হয়েছে যে দেখ একে বলে হাইড্রোজেন বন্ড, যে একজনের অক্সিজেনের সাথে আরেকজনের হাইড্রোজেন এরকম পরপর জুড়ে 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 থাকে, একেই বলে হাইড্রোজেন বন্ড। তো এই হাইড্রোজেন বন্ডে যদি জুড়ে জুড়ে থাকে, তো প্রচুর মলিকুল যদি এখন জুড়ে জুড়ে থাকে, আইসের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে, আইসের মধ্যে এই জিনিসটা থাকে। এই জিনিসটা থাকার জন্য আইস হচ্ছে সলিড স্টেটে কনভার্টেড হয়। কত ইম্পর্টেন্ট ব্যাপার, সলিড একদম সলিডের ভিতরকার ব্যাপার তুই পড়ছিস। তো আইস বা এরকম ধরনের যেসব সলিড যাদের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে সেগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। ভালো করে আরেকবার 1 সেকেন্ড তুই ভালো করে দেখ যে ওয়াটার বা এরকম ধরনের HF, HCl, অ্যামোনিয়া, এইসব যে কম্পাউন্ডগুলো তাদের মধ্যে কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম প্রেজেন্ট আছে। দেখ হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অক্সিজেন প্রেজেন্ট আছে,
এবং যার ফলে HF বা ওয়াটার এইসব মলিকুলগুলো, অ্যামোনিয়া, এইসব মলিকুলগুলোর ক্ষেত্রে কিন্তু পরপর তারা অ্যাট্রাকটিভ ফোর্সে জুড়ে থাকে। এবং এই যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনটাকে কি বলে? হাইড্রোজেন বন্ড। এবং এই ধরনের যে সলিড, এগুলো দিয়ে যে তুই সলিড বানাবি সেগুলোকে কি বলবি? হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। সো ইজি ব্যাপার। তো আমরা 3 রকমের যে ক্যাটেগরি বললাম, দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেল সাচ অ্যাজ হাইড্রোজেন অ্যাটম লিঙ্ক কার ক্ষেত্রে হবে না? হাইড্রোজেন যদি ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে লিঙ্ক হয়, যে হাইড্রোজেন ফ্লুরিনের সাথে লিঙ্ক থাকতে হবে, অথবা হাইড্রোজেন অক্সিজেনের সাথে লিঙ্ক থাকতে হবে, বা নাইট্রোজেনের সাথে লিঙ্ক থাকতে হবে, এইগুলো থাকলেই কিন্তু এই হাইড্রোজেন বন্ডের সলিডটা তৈরি হয়। কন্ডিশন যে এই কন্ডিশনেই হাইড্রোজেন বন্ডেড সলিডটা তৈরি হয়। তো খুব ইজি ব্যাপার আমি তোকে বলছি, এবং সেটা তুই দেখতে পেলি। এরপরে দেখ যে এগুলোকে হাইড্রোজেন বন্ডেড সলিড বলে, এখানে দেখানো হয়েছে। এরা কি না, এরা ভোলাটাইল লিকুইড হিসাবে এক্সিস্ট করতে পারে বা সফট সলিড হতে পারে, কারণ হাইড্রোজেন বন্ড তো আর অত স্ট্রং নয়, এগুলো সবই হচ্ছে উইক অ্যাট্রাকটিভ ফোর্স। তো এরা অত বেশি স্ট্রং নয়, সফট সলিড এরকম হতে পারে, এরকম টাইপের এদের ক্যারেক্টারিস্টিক্স। এবারে চলে আসছি আমরা কি না, মেটালিক সলিড। তো মেটালিক সলিড, প্রচুর মেটাল অ্যাটম তারা দেখ জুড়ে রয়েছে। আস্তে আস্তে তুই ডান দিকটা ভালো করে লক্ষ্য করে দেখ, গ্রিন কালারে কিছু তুই দেখতে পাচ্ছিস, গ্রিন কালারে আস্তে আস্তে যেন পিঁপড়ের মতো বেরোচ্ছে। ওগুলো কি? ওগুলো হচ্ছে অ্যাটমের ইলেকট্রন। এরা কি হয় না, ইলেকট্রনগুলো কিন্তু এন্টায়ার অ্যাটম এদিক থেকে ওদিকে যেতে পারে। ইলেকট্রনগুলো কোনো একটা, কারণ এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। মেটালগুলো কি করে, তুমি তাদের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি আয়রনের রডে যদি আটকে দাও, তাহলে ওর মধ্যে দিয়ে ইলেকট্রন যেতে পারে, মানে ইলেকট্রন ফ্রি টু মুভ যেতে পারে। মেটালিক সলিডের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এন্টায়ার ক্রিস্টালে তোমার কি হতে পারে না, সেখানে দেখা যাবে যে পুরোটা ক্রিস্টাল জুড়ে কিন্তু কি হবে, ইলেকট্রনের একটা মুভমেন্ট হতে থাকবে। ইলেকট্রনস আর ফ্রি। মেটালিক সলিডের সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, দ্যাটস ওয়াই দে কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। তারা হিট এবং ইলেকট্রিসিটি ওই কারণেই কন্ডাক্ট করে। তো ভালো করে দেখ, মেটালিক সলিডস আর দ্য কনস্টিটিউয়েন্ট পারে মেটাল আয়ন্স অ্যান্ড ফ্রি ইলেকট্রনস। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কি আছে তার মধ্যে? মেটাল আয়ন্স আছে, মেটালগুলো হচ্ছে আয়ন্স, আর ফ্রি ইলেকট্রন, সেগুলো দিয়েই এই সলিড কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো। মেটালস সবসময় তার কি টেন্ডেন্সি, মেটালগুলো ইলেকট্রোপজিটিভ হয়, তার টেন্ডেন্সি হচ্ছে কি না ইলেকট্রন লুজ করা। ইলেকট্রন লুজ, একটা মেটাল সে সবসময় কি করবে, সে ইলেকট্রন ছেড়ে দিয়ে মেটাল প্লাস এরকম হয়ে যেতে চেষ্টা করবে সবসময়, মেটালের এটাই টেন্ডেন্সি। তো মেটাল ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দেখ মেটাল ইলেকট্রনগুলো সব ঘোরাফেরা করছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, পজিটিভলি চার্জ আয়নে পরিণত হচ্ছে এবং ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে। নাও ইলেকট্রন ক্যান ইজিলি, একদম ইজি কথায় লেখা রয়েছে, ফ্লো থ্রু আউট দ্য মেটাল লাইক ওয়াটার ইন দ্য সি। ইলেকট্রনগুলো একদম পুরো মেটালের মধ্যে, জলের মধ্যে যেরকম, হ্যাঁ সি এর মধ্যে যেরকম ওয়াটার এক থেকে এক মুভ করতে পারে, যেতে পারে সমুদ্রের ঢেউ, এখানেও তাই ইলেকট্রনগুলো কিন্তু এরকম ভাবে মুভ করতে থাকে একদম। তাই তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ইত্যাদি করে। এবং এখানে কিন্তু খুব স্ট্রং মেটালিক বন্ডে কিন্তু এরা একে অপরের সাথে অ্যাটাচড হয়ে থাকে। মেটালিক বন্ড কিন্তু খুবই স্ট্রং। আজকে মেটালকে যদি তুমি ভাঙতে চাও তাহলে অনেক বেশি এনার্জি দিতে হবে, আয়রন, গোল্ড, এইসব মেটালকে ভাঙতে চাও। নন পোলার মলিকুলার সলিড বা পোলার মলিকুলার সলিড ওইসবের চাইতে কিন্তু এখানে অনেক বেশি কিন্তু তোমার স্ট্রং একটা ফোর্স লাগবে। কার্ডিনেল মানে হচ্ছে ইলেকট্রনগুলো যেগুলো মুভ করছে, এই ইলেকট্রনগুলোকে বলে কার্ডিনেল ইলেকট্রন, এর নাম আছে, আমি তোকে পরে এ ব্যাপারে বলবো। এদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট তাহলে কিরকম হবে? ইজি ব্যাপার, খুব স্ট্রং ফোর্স আছে, তো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট নিশ্চয়ই হাই হবে। তো ফ্রি ইলেকট্রন ইন দিস পার্টিকেলস আর হাই ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিসিটিও কন্ডাক্ট করতে পারে, হিটও কন্ডাক্ট করতে পারে। থার্মাল কন্ডাক্টিভিটি মানে হিট কন্ডাক্ট করতে পারবে। একটা লোহার রডকে নিয়ে যদি গরম করো, এদিকে ধরো যদি, তাহলে ওদিকটা গরম হয়ে যায় একটু বাদে। কন্ডাক্টার, ওর মধ্যে দিয়ে হিট কন্ডাক্ট করতে পারে। এই স্ট্রাকচারের জন্যই এটা হয়। স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স আছে সবগুলোর মধ্যে। এবং কালার, এই যে মেটালের বিভিন্ন রকমের কালার হয়, সেই কালারের জন্যও কিন্তু এই ফ্রি ইলেকট্রন দায়ী, যেটা আমরা কালার সেন্টার বলে একটা টপিক আছে, এরপরে আমরা পড়াবো, আমাদের আছে সিলেবাসের মধ্যে আছে যে কী করে মেটালের কালার হয়।
কালারগুলো কালারগুলো কি করে হয় সে ব্যাপারটা আমরা নিশ্চয়ই ডেফিনেটলি আমরা সেটা নিয়ে আলোচনা করবো যে কেন কালার হয় বা কিভাবে কালারটা আসে। তো মেটালিক সলিডের এক্সাম্পল আমরা কপার, জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, সিলভার ইত্যাদির কথা বললাম, যে এগুলো হচ্ছে সমস্ত মেটালিক সলিডের এক্সাম্পল। মেটালিক সলিডের এক্সাম্পল কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, আয়রন, সিলভার ইত্যাদি সবগুলোই কিন্তু কি না মেটালিক সলিডের এক্সাম্পল। এদের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট মোটামুটি মোরাললেস হাই হয়। এবারে কি না আয়নিক সলিড। আয়নিক সলিড কিরকম না, আয়নিক সলিড হচ্ছে যেখানে কনস্টিটিউয়েন্ট গুলো আয়ন। তুই দেখতে পাচ্ছিস যে দ্য সোডিয়াম ক্লোরাইড আমরা কি বলি Na+Cl-। তো আয়নিক সলিডে সবসময় যে কনস্টিটিউয়েন্ট গুলো থাকবে সেগুলো কিন্তু সবসময় কি হবে আয়ন। Na+Cl- এরকম ধরনের সমস্ত আয়ন দিয়ে, ক্যালসিয়াম 2+Cl- তাদের মধ্যে কিন্তু একটা কি ধরনের ফোর্স থাকবে না ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স। খুব ইজি ব্যাপার, আমি তোকে বলছি। অ্যাজ এ রেজাল্ট দিস আয়নস আর নট ফ্রি টু মুভ। তারা কিন্তু ফ্রিলি মুভ করতে পারবে না, ক্লোজলি প্যাকড অ্যান্ড দিস আর দ্য হার্ড অ্যান্ড ব্রিটল সলিড। ওই যে নেগেটিভ পজিটিভের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে। তাহলে তুই দেখ যে আমি তোকে আগে পিছনের দিকে গিয়ে আবার দেখাচ্ছি, দেখ যেখানে আমরা পড়াচ্ছিলাম, দেখ মলিকুলার সলিড, তারপরে তার আগে দেখ যে এটা মলিকুলার সলিডের ক্লাসিফিকেশন। এবার দেখ যে মলিকুলার সলিড সেটা পড়িয়েছি, এখানে আয়নিক সলিডটা পড়াচ্ছি। আয়নিক সলিড ওই প্রথম ক্যাটেগরির মধ্যে আয়নিক সলিডটা। মলিকুলার সলিডগুলো তো মাঝখানে বললাম, পোলার, নন পোলার, হাইড্রোজেন বন্ডেড, মেটালিক, ওই সবগুলো বললাম। তারপরে এখন আমরা এসেছি আয়নিক সলিড, যেটা আয়ন দিয়ে তৈরি, মলিকিউল দিয়ে তৈরি নয়, আয়ন দিয়ে তৈরি। দেখ কত কিছু আছে আমরা পড়িয়েছি। আয়নিক সলিড এখানে হচ্ছে মেটালিক সলিড পর্যন্ত, তো মলিকুলার সলিডে চলে যাচ্ছে। এবারে আমরা আয়নিক সলিড এসেছি। আয়নিক সলিডে কিন্তু তাদেরও মেল্টিং পয়েন্ট কিন্তু হাই মেল্টিং পয়েন্ট। সোডিয়াম ক্লোরাইডে কিন্তু খুবই হাই মেল্টিং পয়েন্ট, এবং এরা কি হয় না ব্রিটল হয়, এরা সহজে ভেঙে টেঙে যায় ইত্যাদি হয় এদের স্ট্রাকচার। এদেরকে বলে আয়নিক সলিড। বোঝা গেছে? আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আয়নিক সলিডের। আয়নিক সলিডগুলোকে যদি আমরা ডিজলভ করতে চাই তাহলে দেখ পোলার সলভেন্ট মানে জল টল এরকম ধরনের দিই, তার মধ্যে দিলে ডিজলভ করবে। সোডিয়াম ক্লোরাইডকে তুই জলের মধ্যে দিবি, কি হবে ডিজলভ করবে। কিন্তু ইনসলেবল ইন নন পোলার সলভেন্ট মানে কার্বন টেট্রাক্লোরাইড বা এরকম ধরনের যেসব সলভেন্ট রয়েছে, বেনজিন, নন পোলার যেটা, তার মধ্যে যদি তুই দিস তাহলে কি হবে না ইনসলেবল, এর মধ্যে কোনো চেঞ্জ হবে না। দেখ এটা এরকমই রয়ে গেছে, যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। এখানে দেখ Na+Cl- বা ক্যাটায়ন অ্যানায়ন সব আলাদা হয়ে গেছে। এটা এখানে পোলার সলভেন্ট মানেই হচ্ছে তার মধ্যে নেগেটিভ পজিটিভ আছে, নেগেটিভ পজিটিভ আছে, ও তো টেনে আলাদা করে দেবে, ও সলিউডটাকে আলাদা করে দেবে। এর মধ্যে তো নেগেটিভ পজিটিভ নেই, কে তাহলে আলাদা করবে? সোডিয়াম ক্লোরাইড যে আটকে রয়েছে ওকে কে আলাদা করবে? আলাদা করার মতো কোনো ফোর্সই নেই এখানে, সেই জন্য ইনসলেবল হয়ে যায়। এটা কেমিক্যাল বন্ডেও পড়েছিস, মনে করে দেখবি কেমিক্যাল বন্ডে পড়েছিস। আচ্ছা, এরা কি না এরা হচ্ছে ইনসুলেটর ইন সলিড স্টেট, মানে এই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে সলিড স্টেট, কিন্তু গুড কন্ডাক্টার্স ইন অ্যাকুয়াস সলিউশন অ্যান্ড ইন মল্টেন স্টেট। এটা অ্যাকুয়াস সলিউশন এবং মল্টেন স্টেটে কিন্তু কি যখন আমরা ইলেকট্রোলিসিস করি কি অবস্থায় করি, জলে ডিজলভ করে করি অথবা মেল্ট করে করি। কারণ ক্যাটায়ন অ্যানায়ন কি করতে পারে, মুভ করতে পারে। সলিড অবস্থায় তো মুভ করতে পারে না, ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাবে, অ্যানায়ন অ্যানোডের দিকে যাবে, তবেই না ইলেকট্রিসিটি কন্ডাকশন করবে। তো ক্যাটায়ন অ্যানায়ন মুভ করতে পারবে না সলিড স্টেটে, সেই জন্য সলিড স্টেটে কি লেখা আছে ইনসুলেটার্স ইন সলিড স্টেট। সলিড স্টেটে এটা ইনসুলেটার, বাট গুড কন্ডাক্টার্স ইন অ্যাকুয়াস সলিউশন মল্টেন স্টেট। অ্যাকুয়াস সলিউশন বা মল্টেন স্টেটে কিন্তু এরা ভালো কন্ডাক্টরের কাজ করবে, মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। এটাই হচ্ছে আয়নিক সলিডের ক্যারেক্টারিস্টিক। আর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টটা আমি বললামই যে খুবই হাই হবে।
আয়নিক সলিডস গুড কন্ডাক্টর ইন মল্টেন স্টেট বাট নট ইন সলিড স্টেট, সেটাই আমি বলেছি, যে অলরেডি বলেছি যে এরা কিন্তু মুভ করতে পারবে না। ইন আয়নিক সলিড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ ডিউ টু দ্য মুভমেন্ট অফ আয়ন্স। আয়ন যতক্ষণ না মুভ করতে পারবে ততক্ষণ সলিড অবস্থায় কি করে মুভ করে, সলিড অবস্থা একদিক থেকে আরেকদিকে যাবে কি করে, যেতে পারবে না। সেই জন্যই লিকুইড বা মল্টেন স্টেট দরকার, লিকুইড স্টেট বা মল্টেন স্টেটে কিন্তু এরা মুভ করতে পারে। দেখ যে লিকুইড স্টেট মল্টেন স্টেটে ইন্ডিভিজুয়াল আয়ন্স আর ফ্রি টু মুভ, এখানে কিন্তু ফ্রি অ্যাকোয়াস সলিউশনে বা এইসব জায়গায়, কিন্তু এখানে কি না, আয়নগুলো সলিড স্টেটে যখন থাকবে তখন কিন্তু তারা ফিক্সড পজিশনে রয়েছে, তো কোনোভাবেই মুভ করতে পারবে না। তাহলে তোকে যদি কখনো জিজ্ঞাসা করে যে আয়নিক সলিড তারা গুড কন্ডাক্টর ইন দ্য মল্টেন স্টেটে অর ইন সলিউশন বাট নট ইন সলিড স্টেট, হোয়াই? তাহলে এই নিচে ছবি যে আছে এটাই তার উত্তর পেয়ে যাচ্ছিস ছবির মধ্যে, যে যখনই মল্টেন স্টেটে বা অ্যাকোয়াস সলিউশনে নিচ্ছি তখন কিন্তু আয়নগুলো এদিক সেদিক ছড়িয়ে যাচ্ছে, যেতে পারছে, মুভ করতে পারছে। সলিড স্টেটে থাকলে তো সে তো আগেই বলেছি যে সলিড স্টেটে তার নিজের জায়গা ছেড়ে কখনো বেরোতে পারবে না। একদম প্রথমের দিকে ছবিতে আমি দেখিয়েছিলাম যে শুধু ভাইব্রেট করতে পারে, ওর জায়গা ছেড়ে বেরিয়ে চলে যাবে এরকম তো সম্ভবপর না। তো কিভাবে হবে? অবভিয়াসলি হবে। এবার আয়নিক সলিডের এক্সাম্পল: সোডিয়াম ক্লোরাইড, জিঙ্ক সালফাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিজিয়াম ক্লোরাইড, এগুলো সবই কিন্তু এক্সাম্পল। যে কোনো একটা দুটো এক্সাম্পল মনে রাখলেই হবে। তো এক্সাম্পলস অফ আয়নিক সলিড সেটার কথা বললাম। তো আয়নিক সলিড, তারপরে চলে আয় আরো একটা ক্যাটেগরি, মলিকুলার সলিড বলেছিলাম, আয়নিক সলিড বলেছি। তারপরে মনে করে দেখবি যে কি কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড। কি কিরকম ব্যাপার? দেখ, নেটওয়ার্ক সলিড মানে হচ্ছে, নেটওয়ার্ক মানে হচ্ছে জাল টাইপের, ইন্টারনেট আমরা বলি নেটওয়ার্ক, মানে কি প্রচুর প্রচুর অ্যাটম তারা একদম একসাথে জুড়ে জুড়ে কি হবে, জায়েন্ট মলিকিউলার স্ট্রাকচার তৈরি করবে। অনেক অনেক অ্যাটম যেরকম জুড়ে, নেটওয়ার্ক অফ সলিড, পরপর পরপর ইধার কার্বন অ্যাটম, 4-5টা কার্বন অ্যাটম আছে, এটা ধর একটা নন মেটাল অ্যাটম, ওর সাথে বন্ড হলো কোভ্যালেন্ট বন্ড, তার সাথে আবার হলো কোভ্যালেন্ট বন্ড, সে আবার করলো, এরকম হতেই থাকবে, চলতেই থাকবে। তো এরকম ধরনের যে সলিড, যে কিনা একটা ইনফাইনাইট নাম্বার অফ এরকম ধরনের স্ট্রাকচারাল জায়েন্ট মলিকুলার স্ট্রাকচার ফর্ম করবে, তাকে বলে কি কোভ্যালেন্ট বা নেটওয়ার্ক সলিড। হার্ড এবং ব্রিটল এবং এক্সট্রিমলি হাই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, হ্যাঁ খুবই হাই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, যেরকম ডায়মন্ড। আমরা তোকে এক্সাম্পল দেবো, এটা কি না, এখানে কোনো কিন্তু ফ্রি আয়ন টায়ন কিচ্ছু নেই, কোনো আয়ন নেই, সব একসাথে জুড়ে রয়েছে। অ্যাবসেন্স অফ ফ্রি আয়ন, দেখ পরিষ্কার লেখা রয়েছে অ্যাবসেন্স অফ ফ্রি আয়ন। তো সেই জন্য এ কি করতে পারবে না, ব্যাড কন্ডাক্ট অফ ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। ডায়মন্ডের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাবে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না, কোনো আয়ন নেই, কোনো ফ্রি ইলেকট্রনস নেই। মেটাল যেরকম ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, যেরকম আয়নিক সলিডগুলো লিকুইড সলিউশন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, এরা পারে না, কারণ এদের মধ্যে কিন্তু ওরকম ধরনের কোনো ফ্রি আয়ন টায়ন ইত্যাদি নেই, এবং যে কারণে আমরা বলছি যে এরা কিন্তু ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটির কথা বলা হলো। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট কমন এক্সাম্পল ইজ কি ডায়মন্ড। ডায়মন্ডই আমাদের কাছে মোস্ট কমন এক্সাম্পল, এবং তারা অনেক জুড়ে জুড়ে কিন্তু 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ফর্ম করে। 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আমরা দেখতেই পাচ্ছি যে এরকম 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ফর্ম করে, একে বলে নেটওয়ার্ক সলিড। যেরকম ডায়মন্ড, এখানে ডায়মন্ডের ছবি দেখানো হচ্ছে, কিংবা গ্রাফাইট, গ্রাফাইটের ছবিও তুই দেখতে পাচ্ছিস, যে কালো 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 মতো পেন্সিলের সিজ যেগুলো, এগুলোই গ্রাফাইট। তো এগুলো কিন্তু সবই কিন্তু কি না নেটওয়ার্ক সলিড, এগুলোকে বলে। অনেক নাম্বার অফ মলিকুল, এছাড়া স্যান্ড, বালি, এটাও কিন্তু নেটওয়ার্ক সলিড। কিরকম দেখতে কোভ্যালেন্ট আর নেটওয়ার্ক সলিড, এরকম লেয়ার লেয়ার টাইপের হয়, এরকম। এটা হচ্ছে গ্রাফাইট, এরকম অনেক লেয়ার লেয়ার থাকে, এই যে লেয়ার, একটা লেয়ারের সাথে আর একটা লেয়ার এরকম সাজানো থাকে,
প্রচুর এরকম জুড়ে 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 থাকে। এরকম কার্বন টেট্রাভ্যালেন্ট 4টে বন্ড থাকবে, তো 4টে বন্ড এরকম পরপর একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার এরকম জুড়ে 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 প্রচুর এরকম এই কার্বনের অ্যাটমগুলো এরকম জুড়ে 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 নেটওয়ার্ক সলিড তৈরি করে। নেটওয়ার্ক সলিড তৈরি করে বলে এর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট খুব হাই হয়। এই একটা লেয়ার হলো, তার নিচে আর একটা লেয়ার, তার নিচে আর একটা লেয়ার। এই গ্রাফাইটের একটা লেয়ার থেকে আর একটা লেয়ারে কি হয়, ইলেকট্রনগুলো যেতে পারে। এই গ্রাফাইটের মধ্যে গ্রাফাইট কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে দেবে, কারণ এর ফ্রি ইলেকট্রনস আছে, গ্রাফাইটের মধ্যে ইলেকট্রন আছে, সেটা একটা লেয়ার থেকে আর একটা লেয়ারে কিন্তু ইলেকট্রন যেতে পারে। এই যে গোল গোল মতো দেখতে পাচ্ছি সেটা কিন্তু চার্জ ক্যারিয়ার, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। গ্রাফাইট কিন্তু একমাত্র এই কাজটা করে, এই একটা লেয়ার থেকে আর একটা লেয়ারে ইলেকট্রনগুলো মুভ করতে পারে এবং ফোর্স অফ অ্যাট্রাকশন এদের মধ্যে থাকলেও কিন্তু ডিফারেন্ট লেয়ার, একটা লেয়ার আর একটা লেয়ারের থেকে সরে যায়। সেটা গ্রাফাইট পেন্সিলের সিস হিসাবে ইউজ করা হয়, কারণ তুই যেই দাগ দিবি তখন একটা লেয়ার সরে যাবে, যেরকম একটা লেয়ার সরে যাচ্ছে, ওই লেয়ার সরে যাচ্ছে বলেই ওটা সফট। গ্রাফাইট ডায়মন্ড দিয়ে কখনো দাগ কাটা যায় না। তো এটা টিপিক্যাল লেয়ার স্ট্রাকচার। এটা গ্রাফাইটের তোকে আমি স্ট্রাকচার দেখালাম, একদম ভিজুয়ালাইজেশন করতে পারছিস, তুই বুঝতে পারছিস সে কীরকম ধরনের গ্রাফাইটের স্ট্রাকচারটা, গ্রাফাইটটা কেমন ধরনের দেখতে। তো সিলিকা বা ডায়মন্ড বা সিলিকন কার্বাইড, এই সমস্ত যে সলিডগুলো সেগুলো সবই কিন্তু কি না নেটওয়ার্ক সলিড। এই নেটওয়ার্ক সলিড পর্যন্ত আমি তোকে বললাম, তাহলে কতখানি তুই পড়লি দেখ। আমি তোকে, আমার একটা ক্লাস আছে অবশ্য একটু বাদে আছে, ঠিক আছে, আমি তোকে এবারে এইটা হচ্ছে যা তুই পড়লি, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। সিম্পল ভালো করে বোঝার চেষ্টা কর। আমাদের অ্যাকচুয়ালি এই সলিডের যত রকম তুই সলিড তোকে আমি বললাম তত রকম বললাম। দেখবি যে প্রথমে ক্রিস্টালাইন আমার ফার্স্ট করেছি, তারপরে ক্রিস্টালাইনকে ক্লাসিফিকেশন করেছি, মলিকুলার সলিড, আয়নিক সলিড এইসব বলেছি, নেটওয়ার্ক সলিড সব বলেছি, আবার মলিকুলার সলিডকে ক্লাসিফিকেশন করেছি, সব করেছি। এই যে যত রকমের তুই সলিড দেখলি, এই সলিডগুলোর এবারেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সলিডের স্ট্রাকচার, যেটা সলিড কেমন দেখ, তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু এই বাইরের থেকে যে আমরা স্ট্রাকচারটা দেখি সেটা তার আসল স্ট্রাকচার নয়। ডায়মন্ড কাটিং করে ডায়মন্ডের মতো করে দেওয়া যেতে পারে, ভিতরে তার ভিতরে অ্যাটমগুলো ঠিক এক্স্যাক্টলি কেমন ভাবে অ্যারেঞ্জ হয়ে রয়েছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এইসব বরাবর কিভাবে সেই অ্যাটমগুলো এক্স্যাক্টলি অ্যারেঞ্জমেন্টে রয়েছে, সেটাই আমাদের শিখতে হবে। সলিড স্টেট কেমিস্ট্রি, আমি তোকে প্রথমেই একটা কথা বলেছি যে সলিড, লিকুইড এবং গ্যাস, সলিড কি বেসিসে লিকুইড এবং গ্যাসের চেয়ে পুরোপুরি আলাদা। বেসিস একটাই, যে সলিডের কিন্তু স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে কি একটা, তার ডেফিনিট একটা স্ট্রাকচার রয়েছে, কিন্তু লিকুইড বা গ্যাসের কোনো ডেফিনিট স্ট্রাকচার নেই। সেই জন্য সলিড স্টেট কেমিস্ট্রি পড়তে গেলে স্ট্রাকচারাল ফর্ম পড়াটা জরুরি। এবার আমি তোকে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে সবসময় একটা জিনিস ভাববি যে একটা ধর একটা সলিড আছে, একটা কিউবের মতো দেখতে, ধর বড় একটা কিউবের মতো দেখতে, একটা কিউব টাইপের দেখতে, কিন্তু তোকে ভাবতে হবে যে এই কিউবটা কিন্তু একটা সলিডের ক্রিস্টালের এরকম শেপ নয়, ওখানে ওর ভেতরে ছোট 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 অনেক ওরকম ছোট ছোট জিনিস আছে, সেগুলো সাজিয়ে সাজিয়ে কি হয় না টোটাল জিনিসটা তৈরি হয়। ভালো করে বোঝার চেষ্টা কর, টোটালটাকে বলে ক্রিস্টাল, কিন্তু যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো জুড়ে ওটা তৈরি হয়েছে তাকে বলে ইউনিট সেল। ইউনিট সেল মানে কি, যেগুলো রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্টের ফলে টোটাল ক্রিস্টালটা তৈরি। এবং অদ্ভুতভাবে ওই ছোট জিনিসটা তার যেরকম শেপ হবে সেটা 3 ডাইমেনশনে গিয়ে তার শেপটা ওই রকমই হবে, হয়তো বড় টাইপের হবে, কিন্তু একটা ছোট ক্রিস্টালটা কিউবের মতো দেখতে, আর বড়টা হয়তো একটা তোর অক্টাহেড্রালের মতো দেখতে হয়ে গেল, এরকমটা হবে না। তার একটা ডেফিনিট একটা শেপটা, তার একটা ইউনিট সেল
তার রেপুটেশনটা ধরে রাখবে এবং রেপুটেশন অ্যারেঞ্জমেন্টটা সেখানে দেখা যাবে। এখন আমরা এই যত রকমের ক্রিস্টাল রয়েছে সেই ক্রিস্টালের ইউনিট সেলগুলোকে স্টাডি করব। আমার বড় বড় জিনিস স্টাডি করে লাভ, দেখ কমন সেন্সের ব্যাপার, ছোট জিনিসটাকে জুড়লে যেটা হবে সেটা ছোট জিনিসেরই বড় আকৃতি, ঠিক আছে? মানুষকে কেমন দেখতে হয়, তার হাত পা, মাথা, মুখ, পা ইত্যাদি থাকে, সেটা স্টাডি করার জন্য একটা বাচ্চাকে স্টাডি করলে ওই অর্গানগুলো পাবি, আবার একটা বয়স্ক লোককেও স্টাডি করলে ওই অর্গানগুলোই পাবে। বাচ্চার সাথে বড় ডিফারেন্স হচ্ছে যে বাচ্চার ওই অর্গানগুলো একটু ডেভেলপ ফর্মে বড়তে গেছে, এছাড়া তো আর বেসিক ডিফারেন্স তো কিছু নেই যে বাচ্চার মধ্যে এই অর্গানটা আছে কিন্তু বড়দের মধ্যে ওই অর্গানটা নেই। আমি বলছি না যে চুল আছে টাক পড়ে গেছে, সেটা আমি বলছি না, মানে জেনারেল কথা বলছি। তো ইউনিট সেলের ক্ষেত্রেও ঠিক তাই, যে ইউনিট সেলটা নর্মালি তার রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্ট করেই কিন্তু এই ক্রিস্টালটা তৈরি। কিন্তু একটা জিনিস তোকে মনে রাখতে হবে, ইউনিট সেলগুলো যখন অ্যারেঞ্জমেন্ট করে ক্রিস্টালটা তৈরি হতে যাবে তখন কিন্তু সেখানে কিছু কিছু ফল্ট চলে আসে। ফল্ট মানে হচ্ছে ডিফেক্ট। সবসময় যে অ্যারেঞ্জমেন্টটা যে আলটিমেটলি রেগুলার হবে এরকম কোনো ব্যাপার নেই, যদিও ক্রিস্টালে বলা আছে যে রেগুলার অ্যারেঞ্জমেন্ট হবে, কিন্তু কিছু কিছু ক্রিস্টাল এরকম আছে যেগুলোতে এটা হচ্ছে না, সেগুলোকে কি বলে? ক্রিস্টাল ডিফেক্ট। তো আমরা যখন এই অ্যারেঞ্জমেন্টগুলো পড়তে যাব তার মাঝে মাঝে কিছু কিছু জায়গা আমরা পেয়ে যাব কি ডিফেক্ট। তো আমাদের সেই জন্য এর পরবর্তী যে স্টাডিটা আমরা করব ক্রিস্টাল ল্যাটিস অ্যান্ড ইউনিট সেল। ল্যাটিস মানে কি? ল্যাটিস মানে হচ্ছে এই পুরো জিনিসটা যেটা অ্যারেঞ্জমেন্ট সেটাই হচ্ছে ল্যাটিস। ইউনিট সেল মানে একে আমরা ভাঙবো, ভেঙে সব থেকে যে এর ছোট জায়গাটা যেটা, এই ছোট অংশটা যেটা যাকে জুড়ে জুড়ে এই বড় জিনিসটা তৈরি হয়েছে, এই যে এগুলো সব জুড়েছে, ভিতরে চলে গেলাম, একদম ক্রিস্টালটা ভিতরে চলে গেলাম, ভিতরে চলে যাওয়ার পরে তুই একটা ছোট অংশ তুই এর থেকে বের করতে হবে যাকে জুড়ে জুড়ে এই জিনিসটা তোর পাওয়া গেছে, সেই ছোট্ট অংশটাই হবে কি এর ইউনিট সেল। এই ছোট্ট অংশটা নিয়েই আমরা অ্যানালিসিস করব। তো ক্রিস্টাল গুলো তার ছোট পার্ট কতগুলো এবং কত রকমের দেখতে হয়। একজন সায়েন্টিস্ট ব্রাভিয়াস, তার নাম হচ্ছে কি ব্রাভিয়াস, তিনি বলেছিলেন যে সারা পৃথিবীতে যত রকমের সলিড হয় তাদের স্ট্রাকচার ম্যাক্সিমাম কত রকমের হতে পারে। আমি তোকে এখানে পড়াবো, নেক্সট ডেতেই আমি পড়াবো যে কত রকম টাইপের দেখতে হতে পারে সলিড। যা খুশি টাইপের দেখতে হয় না, হ্যাঁ আমি এরকম করে দিলাম একটা দেখতে হয়ে গেল, এরকম করে দিলাম দেখতে হয়ে গেল, এরকম হয় না। জাস্ট হওয়ার পিছনে যুক্তি থাকবে, কারণ থাকবে, তবেই কিন্তু ওই পার্টিকুলার ক্রিস্টালটা হবে। তো আমরা এই ক্রিস্টাল ল্যাটিস এবং ইউনিট সেল একটু ডিফিকাল্টের দিকে যাব আস্তে আস্তে। আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, এইসব আছে, অনেক অঙ্ক টঙ্কের ব্যাপার আছে, এটা যাব। তো আজকে আমরা সলিড স্টেটের এই ক্রিস্টাল ল্যাটিস অ্যান্ড ইউনিট সেল আগে পর্যন্ত আমরা পড়ালাম। আমি বাড়িতে যখন যাবি তখন আমি দেখবি যে আমি একটা পিডিএফ পাঠাবো, পরের দিনকার এর উপরে নোটস আমি মোটামুটি রেডি করে নেবো। নোটসটা আমি একটা কপি আমি তোকে দিয়ে দেবো, ঠিক আছে? ওটা পড়তে হবে, এখন বই দরকার নেই, বইয়ের প্রয়োজন নেই, এবারে ওইটা পড়তে থাক, নোটসটা পড়তে থাক। আর এখানে তো পিডিএফ পাচ্ছিস, ভিডিওটাও আমি এটা পাঠিয়ে দেবো, হ্যাঁ ভিডিওটা একটা লিঙ্ক পাঠাবো, ওই লিঙ্ক